সবাইকে গল্পকথা বাই মিকিতে স্বাগত। আজ পঞ্চদশ পর্ব। মানুষের শ্রেষ্ঠত্বের সর্বোত্তম প্রকাশ তখনই পায় যখন সে নিজেকে প্রশ্নের মুখোমুখি করে। সক্রেটিস। ভর সন্ধ্যায় প্যারিক্লিস একা বারান্দায় হাঁটছেন। তার মন ভীষণ খারাপ। বাইরে শীতের ঠান্ডা বাতাস শুরু হয়েছে। কেমন একটি হু হু শব্দ চারিদিকে। শব্দটি প্যারিক্লিসের বুকের ঠিক মাঝখানে আঘাত করছে। সব দিক থেকে ভাঙনের শব্দ আসছে। প্যারিক্লিসের বুক ভেঙে যাচ্ছে। এনাক্সাগোরাস চলে গেছেন। অ্যাথেন্স থেকে চিরদিনের জন্য চলে গেছেন। প্যারিক্লিসই তাকে চলে যেতে বলেছেন। অ্যাথেন্সের মানুষ গুরুকে থাকতে দিল না, তাকে মামলা দিয়ে নগর ছাড়া করল। গুরু পাগলা কিসিমের মানুষ, নিজের মনে থাকতেন। কারো কোনো ক্ষতি করেছেন বলে কেউ শোনেনি। তার কোনো শত্রু নেই, কিন্তু শত্রু আছে প্যারিক্লিসের। তারা প্যারিক্লিসকে তাড়াতে চায়, কিন্তু প্যারিক্লিসকে তাড়ানো সহজ নয়। মানুষ তাকে ভালোবাসে, তাকে ভোট দেয়। তাকে তাড়ানোর চেয়ে তার কাছে মানুষদের তাড়ানো অনেক সহজ। প্যারিক্লিসের প্রিয় মানুষ এনাক্সাগোরাস, সবচেয়ে কাছের দার্শনিক। তার নামে মামলা দিল। অভিযোগ, তিনি নাকি ধর্ম মানেন না, তিনি দেবতাদের অপমান করেন। প্যারিক্লিস চেষ্টা করেছেন মামলা বন্ধ করতে, কিন্তু না, মামলা বা শত্রুরা প্রমাণ নিয়ে হাজির। এনাক্সাগোরাস নিজের মুখে বলেছেন, সূর্য হলো একটি লাল ধাতুর গোল্লা, সূর্যের চলাচলে দেবতাদের কোনো হাত নেই। এই কথা হাজার হাজার মানুষ শুনেছে। আরও অনেক বড় প্রমাণ আছে। গুরু তার বইতে দেবতাদের নিয়ে হাসাহাসি করে অনেক কথা লিখেছেন। এতদিন তার নামে নানা কথা হলেও পাগল বলে সবাই হাসি ঠাট্টা করেছে, কিন্তু এখন সময় আলাদা। কিছুদিন হলো প্যারিক্লিসের শত্রুরা শক্তিশালী হয়ে উঠেছে। তারা প্যারিক্লিসকে শিক্ষা দিতে চায়। সেজন্য সহজ শিক্ষার তার গুরু এনাক্সাগোরাস তার নামে মামলা করল, মারাত্মক মামলা, ধর্ম বিরোধিতার মামলা। এই মামলার শাস্তি মৃত্যুদণ্ড। বিপদ বুঝে প্যারিক্লিস নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে গুরু পালিয়ে যাক। এই মামলায় তার মাফ পাওয়ার কোনো সুযোগ নেই। বুড়ো মানুষ, প্রাণে বাঁচুক। অ্যাথেন্স ছেড়ে চলে গেলে তার আর কোনো সমস্যা নেই। গুরু যেতে চাননি। সে পাগল হলেও তার বিবেক টনটনে। সম্মান, জ্ঞান মারাত্মক। তিনি জানেন তিনি কোনো দোষ করেননি। তিনি জ্ঞান প্রেমিক মানুষ। জ্ঞানের টানে যা সত্য বলে মানেন তাই বলেছেন। কোনো অন্যায় করেননি। তিনি অ্যাথেন্স ছাড়বেন কেন? কিন্তু প্যারিক্লিস জানেন এই জেদের পরিণাম কি হবে। তিনি জোর করেই গুরুকে তাড়িয়ে দিয়েছেন। গুরুর জীবন বাঁচাতে আর কোনো উপায় ছিল না। প্যারিক্লিস পূবের ঘরটার দিকে তাকাতে পারছেন না। খোলা জানালাটার দিকে চোখ পড়লেই বুকটা চিনচিন করে। এই ঘরে টানা 30 বছর ছিলেন গুরু। আজ সেই ঘরটা শূন্য। ঘরের বাসিন্দা বৃদ্ধ বয়সে ঘুরছেন পথে পথে, খুঁজছেন নতুন ঠিকানা। প্যারিক্লিস তরুণ বয়সে তাকে আশ্রয় দিয়েছিল। বিপদে আপদে সবসময় সুবুদ্ধি দিয়ে পাশে থেকেছিলেন গুরু। প্যারিক্লিসের চোখে কেউ কোনোদিন পানি দেখেনি। তিনি দেবতা জিউসের মতো গম্ভীর, কিন্তু গুরুর দুঃখে তার চোখ বেয়ে পানি এলো। প্যারিক্লিস কাঁদছেন, বুক চেপে কাঁদছেন। আসপাশিয়াও কাঁদছে। গুরু যাওয়ার সময় সে সবকিছু গুছিয়ে দিয়েছে। আসপাশিয়ার দর্শন আলোচনার 1 নম্বর সঙ্গী ছিলেন এই বৃদ্ধ। সে শব্দ করে কাঁদছে। এমন দুঃখের পরিবেশ প্যারিক্লিসের ঘরে আগে আর কখনো আসেনি। প্যারিক্লিসের ভীষণ অসহায় লাগছে। জীবনে এই প্রথম নিজেকে খুব দুর্বল লাগছে। একদিকে চলছে স্পার্টার সাথে যুদ্ধ, অন্যদিকে এসব ঝামেলা। প্যারিক্লিসের সময় ভালো যাচ্ছে না। খাওয়ার ঘরে রাতের খাওয়ার পরে আছে। আজ এই ঘরে কেউ খেতে পারবে না। এমন সময় দাস খবর দিল ফিডিয়াস আর ডেমন এসেছে। প্যারিক্লিস বললেন, ওদেরকে এখানে নিয়ে আয়। 2 শিল্পী ঘরে ঢুকে বসল। 4 জনই চুপ। ফিডিয়াস একটি পেপিরাস কাগজ দিল প্যারিক্লিসের হাতে, আর একটি মামলার নোটিশ। প্যারিক্লিস নোটিশের চোখ বুলিয়ে শুকনো মুখে আসপাশিয়াকে দিলেন কাগজটি। শিল্পী ফিডিয়াসের নামে মামলা হয়েছে। অভিযোগ, পার্থনন আর অ্যাথিনার মূর্তি বানাতে টাকা চুরি করেছে ফিডিয়াস। অ্যাথিনার মূর্তিতে অনেক স্বর্ণ দেওয়া হয়েছিল। সব স্বর্ণ নাকি মূর্তিতে দেওয়া হয়নি। ফিডিয়াস নিজে নিয়ে গেছে সেই স্বর্ণ। প্যারিক্লিসের মুখে কোনো কথা নেই। তিনি তাকিয়ে আছেন ফিডিয়াসের দিকে। গুরুকে সরিয়ে দিয়েই ওরা ক্ষান্ত হয়নি। এবার টার্গেট ফিডিয়াস। হঠাৎ উঠে দাঁড়ালো ফিডিয়াস। প্যারিক্লিসের দিকে তাকে বলল, তুমি কি গুরুর মতো আমাকেও অ্যাথেন্স থেকে চলে যেতে বলবে? প্যারিক্লিস কিছুই বলছে না। চিৎকার করে উঠল ফিডিয়াস, প্যারিক্লিস, আমি বলে দিচ্ছি, আমি কিন্তু পালিয়ে যাব না। আমি শিল্পী, জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি অ্যাথেন্সকে। নিজের হাতে সাজিয়েছি এই স্বপ্নের অ্যাথেন্স। এই স্বর্ণপুরি আমার নিজের ডিজাইন করা। আমি এখান থেকে কোথাও যাব না। আমি মামলা লড়ব। আমি আমার কাছে পরিষ্কার। এক রত্তি সোনাও আমি সরাইনি। ওরা পরীক্ষা করুক। আশপাশে হুঙ্কার দিয়ে বলল, হ্যাঁ, এবার আমাদের লড়তে হবে। গুরুর মতো পালাতে বলবে না ওকে। সবাই এমন করে কথা বলছে যেন এর জন্য প্যারিক্লিস দায়ী। সবাই ধরেই নিয়েছে ফিডিয়াসকেও পালিয়ে যেতে বলবে প্যারিক্লিস।
পেরিক্লিস দাঁড়িয়ে বললেন, না, তুমি পালাবে না ফিডিয়াস। গুরুর পালানোর কারণ ছিল, তাকে যে মামলা দিয়েছিল তাতে গুরুর মৃত্যুদণ্ড হতো। আমি গুরুকে বাঁচাতে পারতাম না, ওরা গুরুকে ফাঁসি দিয়ে দিত, কিন্তু তোমার মামলা চুরির মামলা, এই মামলা আমরা লড়ব। তুমি প্রমাণ জোগাড় করো ফিডিয়াস, আশপাশিয়া তোমার জন্য আদালতে জবাব লিখে দিবে। রাত দিন খেটে হিসাব বানালো ফিডিয়াস, হিসাব এক্কেবারে পাকা, এক সুতোও ফাঁক নেই। সে খুশি, এবার চলো আদালতে। আদালতে ফিডিয়াস নির্দোষ প্রমাণিত হলো। সে মাথা উঁচু করে আদালত থেকে বেরিয়ে এথিনার মন্দিরে গেল। দেবী তাকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছেন, ষড়যন্ত্র থেকে বাঁচিয়েছেন। দেবীকে ভক্তি করতে হবে। কিন্তু মন্দির থেকে বের হতেই তার দাস আর একটি নোটিশ হাতে দিল। তার নামে নতুন মামলা হয়েছে, এবার অভিযোগ মারাত্মক। এবারের অভিযোগ ধর্মদ্রোহিতা। ফিডিয়াস এথিনার সোনার মূর্তিতে দেবীর হাতে যুদ্ধের ঢালের উপর যে দুজন যোদ্ধার মুখ এঁকেছেন, সেই দুইজন নাকি ফিডিয়াস আর পেরিক্লিস। সে দেবীর ঢালে নিজেদের মুখ বসিয়েছে, আর এটি করে ফিডিয়াস নিজেকে আর পেরিক্লিসকে দেবতা বলে ঘোষণা করেছে। এটি ভয়াবহ অপরাধ, এই মামলা মারাত্মক। ফিডিয়াস পার্থেননের দরজায় দাঁড়িয়েছিল, তাকালো মূর্তির দিকে। দেবীর হাতে ঢালটা দেখা যাচ্ছে, সোনার মূর্তির উপর দুজন সোনালী যোদ্ধা চকচক করছে। এক নজরে বোঝা যায় ওই দুজন যোদ্ধা আসলে পেরিক্লিস আর ফিডিয়াস। ফিডিয়াস জানে এটি সত্যি, সে এটি করে ফেলেছে। সৃষ্টির আনন্দে তখন সে দিশেহারা। ওই সময়ে সে পেরিক্লিসের উপর ভীষণ খুশি, ভীষণ কৃতজ্ঞতায় তার মুখ বানিয়ে ফেলেছিল। পেরিক্লিস দেখে লজ্জা পেয়ে বলেছিল, এটি কি করেছো তুমি? ফিডিয়াস বলেছিল, যা করেছি ভালো করেছি। পেরিক্লিস বলেছিল, তাহলে আর একজন যোদ্ধা তুমি হয়ে যাও। দুজনেই তখন সৃষ্টি সুখে উল্লাসে মগ্ন। বিপদের কথা মাথায় আসেনি। এই মামলা ভয়াবহ। নতুন মামলার কথা শুনে পেরিক্লিস বললেন, ফিডিয়াস, এবার তুমি পালিয়ে চলে যাও, তোমাকে অ্যাথেন্সে থাকতে দেবে না। আমার অপরাধটা কি বলো তো? তোমার অপরাধ তুমি আমার বন্ধু। না, ফিডিয়াস যাবে না। তিনি শিল্পীদের ওস্তাদ, মহাশিল্পী। শিল্পীরা ভীষণ একরোখা হয়, শেষ দেখে ছাড়বে। পেরিক্লিস অনেক বলেও তাকে পালাতে রাজি আনল না। ফিডিয়াস শিল্পী মানুষ, সে রাজনীতি বোঝে না। সে জানে না যে স্বার্থের জন্য মানুষ কত খারাপ হতে পারে। মামলা আদালতে উঠল, ফিডিয়াস দোষী। সে দেবতাদের আসনে মানুষকে বসিয়ে ধর্মের বিরুদ্ধে কাজ করেছে। শাস্তি ঘোষণা হলো যাবজ্জীবন জেল। ফিডিয়াস জেলে গেল। অন্ধকার কারাগারে বন্দি শিল্পী ফিডিয়াস। সে মানুষটি অ্যাথেন্সে আলো আনতে দিনরাত খেটেছে, সে এখন অন্ধকারে। যে মানুষটি হাতে কয়েকশো অট্টালিকা ডিজাইন করেছে, সে এখন ছোট্ট এক ঘুপচি কুঠুরিতে বন্দি। এটি মানতে পারলেন না ফিডিয়াস। কয়েকদিনে শিল্পীর মনের শক্তি চলে গেল। সে উল্টাপাল্টা কি যেন করে, দিনরাত কী সব আঁকিবুকি করে। জিজ্ঞেস করলে বলে, আরেকটি পার্থেনন বানাচ্ছি। জেলের খাদ্য তার ভালো লাগে না, তবু খেতে হয়। খেলেই তার বুক জ্বালা করে, মনে হয় পেটের নাড়িভুড়ি বের হয়ে আসছে। তাকে যে খাবার দেওয়া হতো তাতে বিষ ছিল, স্লো পয়জনিং করা হয়েছে। একদিন খবর এলো, প্রতিদিন একটু একটু করে বিষের যন্ত্রণা শুয়ে শুয়ে ধীরে ধীরে জেলের অন্ধকার কুঠুরিতে মারা গেছে ফিডিয়াস। মিশর থেকে আনা নীল রং দিয়ে সে অ্যাথেন্সকে সাজিয়েছিল। আজ বিষে নীল হয়ে পড়ে আছে তার নিথর দেহ। যে হাত একদিন পাথরকে কথা বলাতো, সেই হাত আজ নিশ্চল। যার অপরূপ মূর্তি দেখতে ছুটে আসা সারা পৃথিবীর মানুষ, সে একাকী মরে পড়ে আছে কারাগারের স্বেচ্ছাতে ঘরে। অ্যাথেন্সে হাজার হাজার মূর্তির কথা বলছে, কিন্তু সেই মূর্তির কারিগরের মুখ অন্যায়ভাবে বন্ধ হয়ে গেছে চিরতরে। প্যারিক্লিসের আরেকজন কাছে মানুষ চলে গেল। তার কথা মনে হলেই প্যারিক্লিস কেঁদে ওঠেন। তার বুক ফেটে দুঃখ বেরিয়ে আসে। প্যারিক্লিস পার্থেননের দিক তাকাতে পারেন না, অ্যাথেন্সের রাস্তায় বের হতে পারেন না। যেদিকে তাকান সেদিকেই ফিডিয়াসে বানানো নানান জিনিস। এক একটি জিনিস চোখে পড়লেই তার কান্না আসে। আসপাশিয়াও দিন রাত কাঁদছে। প্যারিক্লিস আসপাশিয়াকে জিজ্ঞেস করলেন। প্যারিক্লিসের সভার দুটি পাখি উড়াল দিল। এরপর কে? আসপাশিয়া অস্পষ্ট সুরে বলল, দার্শনিক প্রোট্রাগোরাস। প্রোট্রাগোরাস অ্যাথেন্সের সবচেয়ে শক্তিশালী দার্শনিক। সবাই জানে তিনি দেবতা মানেন না। তার কথা হলো মানুষই সব কিছুর পরিমাপক। দেবতারা কিছুই নিয়ন্ত্রণ করে না, মানুষের নিজের চিন্তা থেকে দেবতা তৈরি হয়েছে। প্যারিক্লিসের কাছে মানুষদের যখন একে একে মামলা দিয়ে ফাঁসাচ্ছে, তখন প্রোট্রাগোরাস বাদ যেতেই পারেন না। পরের সপ্তাহে মামলা হলো। প্রোট্রাগোরাসের আগে থেকেই তৈরি ছিল। প্রাণ বাঁচাতে তিনি অ্যাথেন্স ছেড়ে পালিয়ে গেলেন। তার কয়দিন পরেই শিল্পী ডেমনের নামে মামলা হলো। অভিযোগ, সে নাকি প্যারিক্লিসকে ভোটে জেতাতে গান লেখে। তার গানে মানুষের মাথা বিগড়ে যায়। সে দেবতার গান গায় না, মানুষকে পাগল বানাতে গান বানায়। খুবই হাস্যকর মামলা, কিন্তু ডেমন ভয় পেল। ফিডিয়াসের মারা যাওয়ার কথা মনে পড়ল। ডেমন অ্যাথেন্স ছেড়ে পালিয়ে গেল। প্যারিক্লিস আকাশের দিকে তাকিয়ে আছেন।
অ্যাথেন্সের মেঘমুক্ত রাতের নির্মল আকাশে অনেক তারা জ্বলজ্বল করছে। প্যারিক্লিসের মনে হচ্ছে আকাশ থেকে এক একটি তারা খসে পড়ছে। তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু থামাতে পারছেন না। সব তারা ঝরে যাচ্ছে। প্যারিক্লিসের মনের ভেতরটা হু হু করছে। প্যারিক্লিস ভেবেছিলেন তার খারাপ সময় চলে গেছে, কিন্তু দেখা গেল দুঃসময় কাটেনি। আরও বড় দুঃসময় আসছে। এবার মামলা হলো আসপাসিয়ার নামে। মামলা করেছে হার্মিমাস নামক একজন কবি ও নাট্যকার। আসপাসিয়ার নামে অভিযোগ সে নাকি অ্যাথেন্সের মেয়েদের কুপথে নিচ্ছে। সে প্যারিক্লিসের মনোরঞ্জনের জন্য দূর থেকে মেয়েদের নিয়ে আসে। অভিযোগ শুনে আসপাসিয়া সারাদিন কাঁদল। অ্যাথেন্সের মানুষ যে এত নিচু মনের হতে পারে সে ভাবতেও পারেনি। প্যারিক্লিস তাকে সাহস দিল, এই অভিযোগে কোনো প্রমাণ নেই, এই মামলায় কিচ্ছু হবে না। প্যারিক্লিসের কথাই ঠিক হলো, সে মামলা থেকে খালাস পেল। কিন্তু এত সহজে তাদের ছাড়বে না শত্রুরা। আসপাসিয়ার নামে আবার মামলা করেছে সেই একই কবি। এবার অভিযোগ আসপাসিয়া দেবতাদের অপমান করেছে। সে দেবতা মানে না, দেবতাদের নামে সে যা খুশি বলে। এবার ভয় পেল প্যারিক্লিস। দেবতাদের অপমানের মামলা ভয়াবহ। এই মামলায় কোনো প্রমাণ লাগে না, অভিযোগ করা মানেই বিপদ। এরকম মামলায় সাজা পেয়েছে ফিডিয়াস। প্যারিক্লিস দিনে দিনে দুর্বল হয়ে গেছেন। একের পর এক আঘাত সইতে পারছেন না। এদিকে স্পার্টার সাথে যুদ্ধ চলছে। তিনি রাত দিন বৈঠক করে যুদ্ধের কৌশল করেন। তার উপর একের পর এক মামলা দিয়ে বিরোধীরা তাকে দম ফেলতে দিচ্ছে না। আসপাসিয়ার মামলা তাকে একেবারে কাবু করে ফেলল। আসপাসিয়াকে ছাড়া তিনি বাঁচতে পারবেন না। গুরু চলে গেছে, পোট্রাগোরাস মরে গেছে। যারা তার মনের জোর ছিল তারা একে একে বিদায় নিয়েছে। যাকে নিয়ে তিনি অ্যাথেন্স সাজিয়েছিলেন সেই ফিডিয়াস জেলে পচে মরেছে। ডেমন পালিয়েছে। এসব আঘাত প্যারিক্লিসের বুকে ঘা করে ফেলেছে। কিন্তু এবার যেটি এসেছে সেটি একেবারে মরণ বাণের মতো। আসপাসিয়ার কিছু হলে তিনি বাঁচতে পারবেন না। মামলা চলতে দেওয়া যাবে না। তার যা ক্ষমতা আছে সব দিয়ে আসপাসিয়াকে বাঁচাতে হবে। আসপাসিয়া কাঁদছে না, ফিডিয়াসের জন্য সে কেঁদেছে। গুরুর জন্য চোখের পানিতে বুক ভাসিয়েছে, কিন্তু নিজের বিপদে সে কাঁদবে না। তার জন্য প্যারিক্লিস কাঁদছেন। প্যারিক্লিস ভেঙে পড়েছেন, তাই সে নিজে ভেঙে পড়বে না। প্যারিক্লিসকে সোজা করে দাঁড় করাতে হবে। শুধু ছেলের দিকে তাকালে কান্না আসে। ছেলের বয়স 5 বছর, মা চলে গেলে তাকে দেখার কেউ নেই। আসপাসিয়া ভাবছে কি করা যায়। পরামর্শ নেওয়ার কেউ নেই। বন্ধুদের আগেই দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ভালো বন্ধু বলতে আছে সক্রেটিস, কিন্তু সক্রেটিস রাজনীতি করে না, মামলা মোকদ্দমা বোঝে না। আসপাসিয়া ভেবে কোনো কুল কিনারা পাচ্ছে না। গুরু অ্যানাক্সাগোরাসের জন্য সক্রেটিস কেঁদেছে। এমন ভোলা ভালা ভালো মানুষকে তাড়িয়ে দিয়ে অ্যাথেন্সের কী লাভ হলো? তার মানে এই গণতন্ত্রের ভালো মানুষদের সাজা দেওয়া যায়। এটি মারাত্মক ব্যবস্থা। সক্রেটিস আসপাসিয়ার মামলা কথা শুনল, তার মন ভীষণ খারাপ। অ্যাথেন্সে কি শুরু হয়েছে? একের পর এক মামলা। প্যারিক্লিসকে শেষ না করে এরা ছাড়বে না। সক্রেটিস আজ তাড়াতাড়ি বাড়ি ফিরল। সক্রেটিস জেনথিপিকে আসপাসিয়ার মামলা কথা বলল। জেনথিপি সরল মেয়ে, সে মামলা টামলা বোঝে না। কোনো মেয়ের নামে মামলা হয়েছে এটি কোনো দিন শোনেইনি। জেনথিপি বলল, আজব ঘটনা, মেয়ে মানুষের নামে আবার মামলা হয় নাকি? সক্রেটিস বলল, এটি ঠিক বলেছ, অ্যাথেন্সে মেয়েদের নামে মামলা কথা শোনা যায়নি, আজব ঘটনাই। জেনথিপি বলল, অ্যাথেন্সে কি শুরু হয়েছে? দেবতার সাপ লেগেছে, ঘোর দুদিন আসছে। দেবতারা সইবে না, মেয়েরা হলো ঘরের শান্তি, তাদের নিয়ে আদালতে টানাটানি। সক্রেটিস বলল, আসপাসিয়া ঘরের শান্তি ধরনের মেয়ে নয়, অত ভালো ভালা নয়, সে পুরুষের চেয়ে কয়েক কাঠি সরেস। জেনথিপি বিশ্বাস হচ্ছে না, মেয়ে মানুষ আবার পুরুষের চেয়ে সরেস হয় নাকি? সে বলল, কিন্তু মামলা কেন করেছে? দোষ কি? কিছু চুরি করেছেন নাকি প্রেম টেম পরকিয়া? সক্রেটিস হাসলো। অ্যাথেন্সে প্রেমের কোনো কারবার নেই। একমাত্র প্রেমের ঘটনা হলো প্যারিক্লিস আসপাসিয়ার জুটি। তাহলে কি নিয়ে মামলা? মামলা ওরা যাই লিখুক, আসল অপরাধ সে প্যারিক্লিসের ঘরণী। প্যারিক্লিসের শত্রুরা তার সকল আপন মানুষদের পিছনে লেগেছে, ছুতানাতায় তাদের নামে মামলা দিচ্ছে। কি মতলব এমন করছে? মতলব হলো প্যারিক্লিসকে একা করে ফেলা। সামনে থেকে প্যারিক্লিসকে কিছুই করতে পারছে না, তাই পেছন থেকে ছুরি মারছে। সেজন্য তার নিজের লোকদের সরিয়ে দিচ্ছে। একে একে সবার নামে মামলা হচ্ছে। তো প্যারিক্লিস কি বসে বসে আঙ্গুল চুচ্ছেন? তিনি কিছু করতে পারেন না? তিনি তো রাজা, রাজার বউয়ের নামে মামলা করে আর রাজা বসে থাকেন? সক্রেটিস বলল, প্যারিক্লিস রাজা নন, তিনি গণতন্ত্রের নেতা। রাজা হলে তার বউয়ের নামে কেউ মামলা করতে পারতো না, সেটি সম্ভব নয়, কিন্তু গণতন্ত্রে সব সম্ভব। এত কিছু বুঝি না, আমরা তো জানি প্যারিক্লিস 30 বছর ধরে ক্ষমতায় আছেন। এত লোক এলো গেল, কিন্তু প্যারিক্লিস ঠিকই রয়ে গেছেন। তিনি রাজা নয় তো কি? অ্যাথেন্সে এমন কে আছে যে প্যারিক্লিসের কথা ফেলে দেবে?
তিনি চাইলে এইসব মামলা টামলা সব পানি ভাত হয়ে যাবে। সক্রেটিস কিছুই বলল না। জেন্থিপি একেবারে মিথ্যা বলেনি। প্যারিক্লিস যদি গোপনে চেষ্টা করে সংসদে এই মামলা বন্ধ করার ব্যবস্থা নিতে পারে। কয়েকদিনে দেখা গেল এই বুদ্ধি শুধু জেন্থিপির নয়, সবাই এই পরামর্শ দিচ্ছে। প্যারিক্লিস যদি সংসদে অনুরোধ করে বলেন যে আসপাশিয়া নির্দোষ, এই মামলা বন্ধ করেন, তাহলে মামলা বন্ধ হবে। এখনও লোকে প্যারিক্লিসের কথা বিশ্বাস করে। তিনি অ্যাথেন্সকে কতটা ভালোবাসেন তা মানুষ জানে। কিন্তু প্যারিক্লিস মন ঠিক করতে পারছেন না। মানুষ যাই বলুক, গণতন্ত্র, আইন, বিচার এগুলো তিনি মন থেকেই মানেন। তার কাছে অ্যাথেন্সে গণতন্ত্র সারা পৃথিবীর জন্য উদাহরণ। অ্যাথেন্সে আইন নিজের মতো চলে, তাতে কেউ নাক গলায় না। বিচার বিচারের মতোই শুদ্ধ হয়। শাসকরা কেউ বিচারে হাত দেয় না। এখানে সবার অধিকার সমান। প্যারিক্লিস এই ব্যবস্থা তৈরি করেছেন। তিনি নিজে এই আইন ভাঙবেন না। যেদিন তিনি আসপাশিয়াকে ঘরে এনেছেন সেদিনও আইন ভাঙেননি। নিয়ম মেনে নিজের বউ তালাক দিয়ে আসপাশিয়াকে ঘরে এনেছেন। এত বছর আইনের বিয়েও করতে পারতেননি, তবুও আইন ভাঙেননি প্যারিক্লিস। কিন্তু এখন শত্রুরা চূড়ান্ত আঘাত করেছে। মামলা চললে আসপাশিয়ার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন জেলও হতে পারে। বিনা দোষে তার সবচেয়ে প্রিয় মানুষদের এই পরিণতি মানা যাবে না। প্যারিক্লিস সংসদে গেলেন, পিনিক্স পাহাড়ের উপর হাত জোর করে দাঁড়ালেন। সবাই অবাক, তাকে এই রূপে কেউ দেখেনি। তিনি সবার কাছে জিউসের মতো। সবাই জানে যে তারা কোনো আবেগ নেই, কোনো হতাশা নেই। তিনি দাঁড়ালেই মানুষ ভরসা পায়। তিনি সব বিপদ তুড়ি মেরে উড়িয়ে দেন। সেই প্যারিক্লিস হাত জোর করে দাঁড়িয়েছেন। প্যারিক্লিস ধীরে ধীরে বলতে শুরু করলেন। গত 25 বছরে তিনি কীভাবে অ্যাথেন্সকে আজকের জায়গায় এনেছে। আজ অ্যাথেন্সের সামনে কোনো নগর দাঁড়াতে পারে না। অর্থ, বিত্ত, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, শিল্প, সৌন্দর্য সব ক্ষেত্রে অ্যাথেন্স সবার সেরা। সেটি হয়েছে এই প্যারিক্লিসের সময়েই। সবাই তার কথায় সায় দিল। এর চেয়ে সত্য কথা আর হয় না। এরপর তিনি বললেন আশপাশে অ্যাথেন্সের জন্য কি করেছে। আশপাশের বুদ্ধিতে অ্যাথেন্স যে সুনাম পেয়েছে সেটি দুনিয়ার সেরা। তারপর প্যারিক্লিস সকলের কাছে আশপাশের মামলা বাতিল করার অনুরোধ করল। বলতে বলতে তার চোখ পানি এলো। অশ্রুভরা চোখে প্যারিক্লিস বললেন, যদি কোনো দোষ হয়ে থাকে সেটি আমার। আশপাশে কোনো দোষ করেননি, তাকে রেহাই দাও। অ্যাথেন্সের সংসদে ভীষণ এক বেদনার পরিবেশ। অ্যাথেন্সের মানুষ এভাবে প্যারিক্লিসকে দেখতে চায় না। প্যারিক্লিস তাদের বিপদের কাণ্ডার, সুখের দিনে আরও সুখ আনার মানুষ। তিনি দুঃখে আছেন সেটি ভেবে মানুষের কষ্ট হলো। এই মামলা চলবে কিনা সেই বিষয়ে তখনই ভোট হলো। ভোটে মামলা বাতিল হয়ে গেল। হাসি মুখে বাড়ি ফিরলেন প্যারিক্লিস। কিন্তু তাকে দেখেই হাউমাউ করে কাঁদতে শুরু করলো আসপাশিয়া। সে জানে এই মামলা শেষ করতে প্যারিক্লিসকে কতখানি ছোট হতে হয়েছে। প্যারিক্লিস মানুষের কাছে তার জন্য দয়া চাইছেন। এটি ভাবলেই আসপাশিয়ার কান্না পাচ্ছে। এর চেয়ে তার মরে যাওয়াই অনেক ভালো ছিল। আমি কাউকে কিচ্ছু শেখাতে পারিনি, আমি শুধু তাদের দিয়ে চিন্তা করাতে পারি। সক্রেটিস। যতই কান্না পাক, দুঃখ বিলাস করার সময় নেই আসপাশিয়ার। সে মহাব্যস্ত। দম ফেলার সময় নেই। সক্রেটিস ব্যস্ত নয়, সে অপেক্ষা করছে কখন আসপাশিয়ার লেখা শেষ হবে। আসপাশিয়া প্যাপিরাস কাগজে লিখছে, খুব দ্রুত লিখছে। মেয়েটি এমন চমৎকার করে লিখতে পারে। সক্রেটিসের ঈর্ষা হলো। সক্রেটিস কিছু লিখে না। কলম তার দু চোখের বিষ। লিখতে গেলে তার আঙ্গুলে ব্যথা লাগে। আর এই মেয়েটি ঘচাঘচ লিখে যাচ্ছে, কেমন করে আঁকা বাঁকা অক্ষরগুলো বসিয়ে যাচ্ছে। মনে হয় ওই চিকন আঙ্গুলে জাদু আছে। লেখা শেষ করে সক্রেটিসকে প্যাপিরাস কাগজগুলো দিল আসপাশিয়া। প্যাপিরাসের উপর লেখা অন্ত্যেষ্টিক্রিয়া বক্তৃতা অথবা আখেরি বিদায় বক্তৃতা, বক্তা প্যারিক্লিস। সক্রেটিস বুঝলো প্যারিক্লিস বক্তৃতা দেবেন। স্পার্টার সাথে যুদ্ধে যারা মারা যাচ্ছে তাদের কবর দেওয়া হবে, ধুমধাম করে অন্ত্যেষ্টিক্রিয়া হবে। এতক্ষণ ধরে আসপাশিয়া সেই বক্তৃতা লিখেছে। আসপাশিয়া বলল, যুদ্ধে আমাদের ছেলেরা মারা যাচ্ছে, প্রতিদিন লাশ আসছে। লাশ দেখে মানুষ ভয় পাচ্ছে, মানুষের সাহস ধরে রাখতে হবে। সেজন্য প্যারিক্লিস ঠিক করেছেন তিনি ভাষণ দেবেন, অ্যাথেন্সের মহিমা বলবেন, যাতে মানুষ সাহস পায়। অ্যাথেন্সে যে একটি মহান নগর সেটি মানুষ বুঝতে পারে। সক্রেটিস বলল, কবে এই অনুষ্ঠান? আসপাশিয়া বলল, পরশু বিকেলে কেরামেকাসের গোরস্থানে। এখন বক্তৃতাটা পড়ো, পড়া হলে বিশেষজ্ঞ মন্তব্য করো। সক্রেটিস বক্তৃতাটি পড়তে শুরু করলো। আসপাশিয়া খুব মিষ্টি করে লেখে, শুনলে মনে হয় যেন খুব আপনজনকে বলছে। সক্রেটিস পড়ছে আর মুগ্ধ হচ্ছে। এত চমৎকার ভাষণ সে কোনোদিন শোনেনি। সক্রেটিস আসপাশিয়ার দিকে তাকালো। এই লেখা একটি মেয়ে লিখেছে, বলে না দিলে কেউ বিশ্বাসই করবে না। তার চোখে এক সাগর মুগ্ধতা। সে বলল, কি চমৎকার লিখেছ, বারবার পড়তে ইচ্ছা করছে। এই বক্তৃতাটি মানুষ অনেক দিন মনে রাখবে। তোমার এই শব্দগুলো যখন প্যারিক্লিস গদগদ গলায় বলবে,
এটি একটি কালজয়ী বক্তৃতা হয়ে যাবে। মানুষ এই বক্তৃতা থেকে উদ্ধৃতি দেবে। হোমারের লেখার মতো আলাদা কিছু সৃষ্টি করে ফেলেছো তুমি। তোমার শব্দগুলো কেমন মিঠা, বারবার শুনতে মন চায়। আসপাসিয়া বলল, প্রশংসা করার জন্য তোমাকে ডাকিনি। প্রশংসা করার জন্য আমার পিছে সারাদিন 6 হালি লোক ঘোরে। আমার ভুল ধরার লোক নেই। আমি তোমাকে ডেকেছি ভুল ধরার জন্যে। ভুল ধরো, সমালোচনা করো, চাছা ছোলা সমালোচনা, কঠিন শিক্ষকের মতো বলো ভাষণের মধ্যে কি দিতে ভুলে গেছি। সক্রেটিস বলল, দেবতাদের কথা দিতে ভুলে গেছো। অ্যাথেন্সে বক্তৃতা হবে আর দেবী অ্যাথিনার নাম নেই, লোকে মানবে? আশপাশিয়া বলল, দেবীকে আমি ভক্তি করি, সেটি আমার মনের ব্যাপার। সরকারি কাজে দেবীর দরকার নেই। সক্রেটিস বলল, ঝুঁকি নিচ্ছ? আসপাশিয়া বলল, দেবতাদের নাম নেবে কিনা সেটি প্যারিক্লিসই ঠিক করুক। সে আমার চেয়ে অনেক ঝানু নেতা, সিদ্ধান্ত তার। আমি গণতন্ত্রের কথা, অ্যাথেন্সের কথা লিখে দিলাম। আর কোনো সমালোচনা? নারীদের কথাও নেই। তুমি নারী হয়ে তোমার লেখায় মেয়েদের নিয়ে একটি শব্দও নেই। অদ্ভুত লাগছে। আসপাশিয়া বলল, নারীদের কথা শুনতে তোমাদের অ্যাথেন্সকে তৈরি? সক্রেটিস কিছুই বলছে না, এর উত্তর তার জানা নেই। আসপাশিয়া বলল, যেদিন অ্যাথেন্স মেয়েদের কথার, মনের কথার শুনতে চাইবে, সেদিন বক্তৃতায় নারীদের কথা আসবে। তার আগে মেয়েদের কথা লিখতে গেলে তোমার বন্ধু ইউরোপিডিসের মতো অবস্থা হবে। সে বেচারা মেয়েদের মনের সত্য কথা লেখে, আর সবাই তাকে বলে নারী বিদ্বেষী। আর কিছু বলবে? সক্রেটিস বলল, এই লেখায় বিকেলের নরম রোদের মতো সুন্দর করে অ্যাথেন্সের কথা আছে। ছোট্ট পাখি পালকের মতো গণতন্ত্রের কথা আছে। গণতন্ত্র নিয়ে এত সুন্দর সুন্দর কথা অন্য কেউ বলতে পারেনি। সহজভাবে আমাদের কথা লিখেছো তুমি। এক কথা চমৎকার। অ্যাথেন্সে যে শুনবে সে ভাববে এটি তার মনের কথা। আসপাশিয়া খেপে গেল। সে প্রশংসা চায় না, সমালোচনা চায়। সক্রেটিস বলল, অসাধারণ হয়েছে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি প্যারিক্লিসকে জিজ্ঞেস করতে পারো। সক্রেটিস কিছু শব্দ পাল্টে দিল। আসপাশিয়া বলল, ঠিক আছে, সমালোচক হিসাবে তুমি বেশি নম্বর পেলে না। আরেকজনকে দেখাতে হবে। কাকে দেখাবে? তার নাম থুকিডিডিস, সৈনিকদের জেনারেল থুকিডিডিস। তোমাদের কাছে যে শুধু একজন সৈনিক, কিন্তু তার অন্য একটি গুণ আছে, সে চমৎকার লেখে। তাই নাকি? তার লেখা তো দেখিনি, শুনিও নেই। এখনও বেশি কিছু লেখেনি, কিন্তু লেখার হাত চমৎকার। সে ইতিহাস লেখে। এখন পেলোপোনাসিস যুদ্ধের কথা লিখে রাখছে। হেরোডোটাসের মতো? তবে হেরোডোটাস হিজিবিজি করে লিখে, থুকিডিডিস পরিষ্কার করে লেখে। সে একজন সত্যিকার ইতিহাসবিদ। পরদিন বিকালে কেরামেকাসে সমাধি ক্ষেত্র লোকারণ্য। অ্যাথেন্সের প্রায় সব মানুষ এসেছে। প্যারিক্লিস মঞ্চে উঠে দাঁড়ালেন। সামনে সারি সারি কফিন, ফুল দিয়ে ঢাকা। স্পার্টার সাথে যুদ্ধে মারা গেছে, তাদেরকে কবর দেওয়া হবে। প্যারিক্লিস বক্তৃতা করলেন, অনেক বড় বক্তৃতা। প্রথমেই তিনি পূর্বপুরুষদের শ্রদ্ধা জানালেন, অ্যাথেন্সের জন্য যারা প্রাণ দিচ্ছে তাদের প্রতি সম্মান জানালেন। তারপর গদগদ গলায় বলতে শুরু করলেন, আমরা সারা পৃথিবীর জন্য অনুকরণীয় ব্যবস্থা চালু করেছি। সেই ব্যবস্থার নাম গণতন্ত্র। আমাদের শাসন শুধু কয়েকজনের হাতে নয়, আমাদের নগর সবার হাতে। এখানে সবার সমান অধিকার। আমরা আইন দিয়ে দেশ চালাই। আমরা আইন মানি, তাই অন্যায় করি না। আদালত ও বিচার কাজে আমরা সবার চেয়ে অনেক গুণ এগিয়ে। সক্রেটিস শুনছে। সে বুঝতে পারছে প্যারিক্লিস গণতন্ত্র নিয়ে শুরু করেছেন। আশপাশের লেখার পেছনের জিনিস তিনি আগে নিয়ে এসেছেন। প্যারিক্লিস বলছেন, অ্যাথেন্সের সব কাজ একটি মাপকাঠি, সেটি হলো যোগ্যতা। সব নাগরিকদের যোগ্যতার মূল্যায়ন হয়। যোগ্যতা থাকলে যে কোনো নাগরিক সরকার পরিচালনায় অংশ নিতে পারে। দারিদ্র্য কোনো বাধা নয়। ইউরোপিডিস সক্রেটিসের পাশে ছিল। সে প্রায় হাততালি দিয়ে ফেলল। ভুলে গেছে যে এটি শোকের অনুষ্ঠান। প্যারিক্লিস বলছেন, আমাদের নগর মুক্ত, সারা পৃথিবীর জন্য মুক্ত। আমরা কোনোদিন কোনো বিদেশিকে নগর থেকে বের করে দেইনি। কোনো বিদেশিকে এই নগরে কোনো কিছু দেখা থেকে বিরত রাখিনি। সক্রেটিস ইউরোপিডিসকে বলল, আশপাশে নিজে বিদেশি, তাই বিদেশিদের অধিকারের কথা লিখেছে। বক্তৃতা চলছে। অন্যরা যেখানে শিশুদের কঠিন পরিশ্রমে একরোখা সৈনিক বানায়, আমরা সেখানে শিশুদের সহজভাবে শিক্ষা দেই। শিশুদের বানাই জ্ঞানী ও সাহসী। সক্রেটিস ইউরোপিডিসকে বলে, স্পার্টা শিশুদের নিষ্ঠুরভাবে যুদ্ধ শেখায়, সেটি নিয়ে খোঁচা দিল। প্যারিক্লিস মিষ্টি ভাষায় বলছেন, অ্যাথেন্স হচ্ছে সমগ্র গ্রিসের জন্য একটি পাঠশালা। এটি শুধু কথার কথা নয়, এটি ধ্রুব সত্য। আমরা সুন্দর নগরের সুন্দর মানুষ। অন্যরা আমাদের দেখে শিখতে পারে। ইউরোপিডিস বলল, বাহ, কি সুন্দর কথা। প্রতিটি দেশে কিভাবে সরকার চলা উচিত সেটি নিয়ে এই বক্তৃতায় বলে দিলেন। প্যারিক্লিস শেষ করছেন, এই যুদ্ধ যারা সন্তান হারালেন, আমরা তাদের গর্বে গর্বিত। তারা অ্যাথেন্সের সবচেয়ে মহান সন্তান, সবচেয়ে মহৎ নাগরিক। আমরা তাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। বক্তৃতা শেষ হলো।
প্যাপিরাস কাগজে থুকিডিডিস বক্তৃতাটি লিখে ফেলেছে। সে এখন ঘষা মাজা করছে। সে খুবই আনন্দিত। এমন সুন্দর কথা সে জীবনে শোনেনি। গণতন্ত্র যে কি জিনিস, অ্যাথেন্স যে কিভাবে চলছে সেটি সাধারণ মানুষ বোঝে না। প্যারিক্লিস সহজ ভাষায় সেই বিষয়গুলো বলে দিলেন। থুকিডিডিস বললেন, এটি হলো গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত বক্তৃতা। ভবিষ্যতে যেই বুঝতে চাইবে গণতন্ত্র কি, সে এই বক্তৃতা একবার হলেও দেখবে। এই বক্তৃতা নিয়ে আমি লিখব। আগামী দিনে মানুষ যাতে প্যারিক্লিসের অন্ত্যেষ্টিক্রিয়া বক্তৃতাটি জানতে পারে, সেজন্য আমি বিস্তারিত লিখব। সবাই প্যারিক্লিসকে বাহবা দিচ্ছে। অনেকেই বলছে, বাহ, এমন চমৎকার বক্তৃতা প্যারিক্লিস ছাড়া আর কে দিতে পারেন। সবাই বলছে, কি মধুর কথা বললেন। অ্যাথেন্স হচ্ছে সমগ্র গ্রিসের জন্য একটি পাঠশালা। স্পার্টা এক কথায় বুঝতে যাবে আসলে কে সেরা। সক্রেটিস প্রশংসা শুনছে আর আশপাশের দিকে তাকাচ্ছে। আসপাশিয়া নিঃশব্দে দাঁড়িয়ে আছে। সক্রেটিস ভাবছে, সবাই প্যারিক্লিসের প্রশংসা করছে, কিন্তু বক্তৃতাটাই যে আসপাশিয়া লিখেছে সে কথা কেউ জানে না। একদিন হয়তো থুকিডিডিসের লেখা থাকে, এই বক্তৃতা মানুষের মুখে মুখে ঘুরবে। সেদিন সবাই বলবে প্যারিক্লিসের অন্ত্যেষ্টিক্রিয়া বক্তৃতা। সেদিনও আশপাশের কথা কেউ জানবে না। অ্যাথেন্সের মাটিতে একজন দার্শনিক নারী নীরবে পুরুষদের চেয়ে অনেক মহৎ কাজ করে যাচ্ছেন। ইতিহাসে তার কথা লেখা থাকবে না, কিন্তু এই কেরামিকাসের ঘাস মনে থাকবে। এই বক্তৃতা লিখে আশপাশে কয়টা নির্ঘুম রাত পার করেছে। বক্তৃতা শেষ হয়ে বাড়ি ফিরছেন প্যারিক্লিস। তিনি খুব খুশি। সুন্দর বক্তৃতা করেছেন। অনেক দিন ধরে তার মন খারাপ ছিল। স্পার্টার সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মনে শান্তি ছিল না। আজ বেশ শান্তি শান্তি লাগছে। বিকেলের আকাশ ঝকঝকে নীল। মনে হচ্ছে আকাশের নীল বুঝি তাকে ছুঁতে চাইছে। আকাশের থেকে এক মুঠো নীল রং বুঝি বাতাসেও ছড়িয়ে গেছে। বাতাসও আজ নির্মল। একটি মিষ্টি গন্ধ চারিদিকে। যুদ্ধের শুরুর পর এমন শান্তি আর লাগেনি। মনে আনন্দে হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন তারা। দূর থেকে একজন দাস দৌড়ে আসে। সে চিৎকার করে ডাকছে। প্যারিক্লিস দাঁড়ালেন। দাস কাছে এসে বলল, বিপদ, মহাবিপদ। অ্যাথেন্সে অচানক এক রোগ শুরু হয়েছে, ভয়ঙ্কর অজানা রোগ। মানুষ মারাও যাচ্ছে। কয়েকদিনে বোঝা গেল অ্যাথেন্সে প্লেগ এসেছে। মহামারী শুরু হয়েছে। ঘরে ঘরে লোক মারা যাচ্ছে। এই রোগের কোনো চিকিৎসা নেই। ডাক্তাররা কিছুই করতে পারছেন না। একেবারে নতুন রোগ। প্রথমে মাথায় ভীষণ জ্বর হয়, মাথা ঘুরায়। কদিনের পর অসম্ভব হয় চোখের জ্বালা শুরু। তীব্র জ্বালায় চোখ ছটফট করে। তারপর শুরু হয় পেট ব্যথা। পেটের ব্যথা থেকে ডায়রিয়া। শরীর শুকিয়ে যায়। আরম্ভ হয় পানির তীব্র পিপাসা। গলা ফেটে যায়। পানি পানি বলে চিৎকার করতে করতে একসময় মারা যায়। ভয়াবহ দিন এসেছে অ্যাথেন্সে। পৃথিবীর সবচেয়ে আলোকিত নগরে অন্ধকার এসেছে। মানুষ ধুকে ধুকে মরছে। অ্যাথেন্সের ছোট্ট দেয়ালের মধ্যে প্লেগের জীবাণু কিলবিল করছে। যারা ভেতরে আছে এক একে মারা যাচ্ছে। পালানোর পথও নেই। দেয়ালের বাইরে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে স্পার্টার সেনা। প্যারিক্লিস যুদ্ধ বন্ধের প্রস্তাব পাঠালেন স্পার্টার কাছে, কিন্তু স্পার্টা মানল না। স্পার্টার সেনাপতি লাইসেন্ডার বলল, প্লেগের দেবতা অ্যাপেলো আমাদের আশীর্বাদ করেছেন আর অ্যাথেন্সকে শাস্তি দিচ্ছেন। ওরা পাপী। একে একে সবাই মরবে। আমাদের কিছুই হবে না। আমরা চারিদিকে ঘিরে থাকবো। কাউকে বের হতে দিব না। যুদ্ধ বন্ধ হবে না। একজন স্পার্টান বেঁচে থাকলেও যুদ্ধ বন্ধ হবে না। ছোট্ট দেওয়ালের মধ্যে 2.5 লাখ মানুষের গিজ গিজ করছে। তার মধ্যে প্লেগ। দেদারছে মানুষ মরছে। অ্যাথেন্সের সবখানে লাশ। চারিদিকে লাশের গন্ধ। তীব্র গন্ধে রাস্তায় নামা যায় না। দাস মরে গেছে। অনেক দাস পালে। লাশ দাফন করার লোকও পাওয়া যাচ্ছে না। সারি সারি লাশ যাচ্ছে গোরস্থানের দিকে। নানা পথ থেকে লাশ আসছে। মানুষ লাশের দিকে তাকিয়ে হায় হায় করছে। যে যার মতো বিলাপ করছে। কান্না আর কান্না। ঘরে ঘরে কান্না। চিৎকার করে কান্না। অ্যাথেন্সে অন্য কিছুই শোনা যায় না, শুধু কান্নার শব্দ ছাড়া। দেবতার কাছে অনেক প্রার্থনা চলছে। মন্দিরের সামনে চলছে পশু বলি। তবু কোনো উন্নতি নেই। দিনে দিনে অবস্থা খারাপ হচ্ছে। প্রতিদিন নতুন নতুন মানুষ আক্রান্ত হচ্ছে। এই সময় স্পার্টান সেনাপতি লাইসেন্ডার একটি ভয়াবহ কুটচাল দিল। সে খবর পাঠালো স্পার্টার যুদ্ধ বন্ধ করবে, তবে শর্ত হচ্ছে অ্যাথেন্সের নেতৃত্ব থেকে সরে যেতে হবে প্যারিক্লিসকে। প্যারিক্লিস না থাকলে স্পার্টার আর যুদ্ধ করবে না। আসলে এই সুযোগে স্পার্টার প্যারিক্লিসের উপর প্রতিশোধ নিতে চায়। প্যারিক্লিস অ্যাথেন্সকে সাজিয়েছেন। তিনি অ্যাথেন্সকে সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর নগর করেছেন। তার কারণেই লোকে স্পার্টার কথা ভুলে গেছে। তিনি দেশ বিদেশের গুণী মানুষকে অ্যাথেন্সে জায়গা দিয়েছেন। আজকের এই আলোকিত অ্যাথেন্স আসলে প্যারিক্লিসের অ্যাথেন্স। প্যারিক্লিস না থাকলে অ্যাথেন্স এমন থাকবে না। তখন স্পার্টার সুদিন আসবে। তাই প্যারিক্লিসকে সরতে হবে। প্যারিক্লিস সরে গেলে স্পার্টার যুদ্ধ থামাবে।
স্পার্টা গুজব ছড়িয়ে দিল যে প্যারিক্লিস খারাপ মানুষ, তিনি দেবতা মানেন না, তিনি অনাচার করছেন, তাই দেবতা প্লেগ পাঠিয়েছেন, শাস্তি দিচ্ছেন অ্যাথেন্সকে। এখন অ্যাথেন্সের মানুষের হাতে দুটো পথ, প্যারিক্লিস থাকলে অ্যাথেন্স ধ্বংস হবে, আর অ্যাথেন্সকে বাঁচাতে চাইলে প্যারিক্লিসকে সরাতে হবে। দিন যায়, এসব কথা লোকের মুখে মুখে ছড়ায়। অনেকেই বিশ্বাস করতে শুরু করলো যে প্যারিক্লিস সব কিছুর জন্য দায়ী। অগরার পথে পথে এটি নিয়ে আলাপ হচ্ছে। একজন বলছে, ভাই এমন প্লেগ কেন হলো অ্যাথেন্সে? আরেকজন উঠেছে, কারণ দেবতা রাগ করেছে। কেন রাগ করেছে? তোমরা অনাচার করছো। অ্যাথেন্সে ঘরে ঘরে মারাত্মক অনাচার চলছে। আমরা অনাচার করলাম কোথায়? আমরা তো সকাল বিকাল দেবীর প্রার্থনা করি, মাঝে মধ্যে দেবতার কাছে ছাগল বলি দিই, টাকা হাতে থাকলে মহিষ বলি দিই। আমরা তো ভক্ত মানুষ। অনাচার কোথায় দেখলে? অনাচার কি সবাইকে করতে হয়? অনাচার করে দেশের রাজা, একা রাজা পাপেই মরে সকল প্রজা। অ্যাথেন্সে তো রাজা নেই কেন? প্যারিক্লিস কি? তিনিই তো রাজা। গণতন্ত্র বলো আর যাই বলো, গত 30 বছর ধরে অ্যাথেন্স চালা কে? প্যারিক্লিস। তিনিই হলেন নষ্টের মূল। প্যারিক্লিসই পাপী। ছি ছি ছি, ঘেন্না। তার কথা মনে পড়লেই ঘেন্না লাগে। তার অনাচারেই এই প্লেগ। কি অনাচার করেছেন, কি করেন নাই? কেরামেকাস পাড়ার একটি মেয়েকে নিজের ঘরে এনেছেন, তার নাম আসপাসিয়া। তারা বিয়ে করেননি, বিয়ে না করে এলিলা করছেন। ছি ছি ছি। আবার সন্তান আছে, ভেবে দেখো কত বড় অনাচার। এমন অনাচার দেবতা কতদিন সহ্য করবে? দেবতার সহ্যেরও তো একটি সীমা আছে। একটি কিঞ্চিত সত্য, কিঞ্চিত নয়, পুরোই সত্য। ওদের নষ্টামির জন্য দেবতা অ্যাপোলো খেপে গেছেন, শাস্তি হিসাবে প্লেগ পাঠিয়ে দিয়েছেন। এরকম নষ্টামি তো কত মানুষই করছে। অ্যাথেন্সে অনেক মানুষই তো গোপনে কেরামের কাছে যায়, কত কিছু করে। অন্য মানুষের কথা আর রাজার কথা কি এক হলো? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এটি কিছুটা সত্য। এর চেয়েও বড় সত্য আছে, প্যারিক্লিস দেবতা মানেন না, তিনি আসলে নাস্তিক। এটি সত্য নয়, তিনি দেবী অ্যাথিনার ভক্ত। দেখো কেমন সুন্দর করে দেবী অ্যাথিনা বানিয়েছেন। পার্থেননের দেবী মূর্তি দেখলে কেউ বলতে পারবে না যে প্যারিক্লিস দেবীকে মানেন না। ওইসব হলো মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখাতে মন্দির বানিয়েছে। মন্দির বানিয়ে কি ভক্তি হয়? ভক্তি হলো মনের জিনিস। মনে মনে তিনি দেবতাদের মানেন না। একথা লোকে বিশ্বাস করবে না। মানুষ প্রমাণ চায়। প্রমাণ চাও? একজন মানুষকে চিনতে চাও? তার বন্ধুদের দিকে তাকাও। গত 30 বছরে প্যারিক্লিস কাদের সাথে ওঠা বসা করেছেন? কে কে ছিল তার সব সময়ের সঙ্গী? তার সাথে যারা ছিল তারা একজনও দেবতা মানে না। কাদের কথা বলছো? মনে করে দেখো, তার বাড়িতে থাকতো ওই দুনিয়ার 1 নম্বর নাস্তিক এনাক্সাগোরাস। সে বইতে লিখেছেন সূর্য চাঁদ এসব নাকি দেবতা নয়, এরা নাকি বড় ধাতুর গোল্লা। এরকম একজন ধর্মবিদ্বেষী লোক 30 বছর প্যারিক্লিসের বাড়িতেই ছিল। প্যারিক্লিস তাকে বাড়িতে রেখেছিলেন, তার বুদ্ধিতে কাজ করতেন। তারপর আরেক দার্শনিক প্রোটোগোরাস, সে তো সরাসরি বলল দেবতা টেবতা কিছু না, পৃথিবীর সব কিছুর মূলে মানুষ। এই শয়তান দার্শনিক ছিল প্যারিক্লিসের প্রাণের দোস্ত। তারপর তার বন্ধু ভাস্কর ফিডিয়াস, সে তো দেবীর হাতের ঢালের উপর প্যারিক্লিসের মূর্তি এঁকেছে। তারপর ডেমন সঙ্গীত শিল্পী, সে মানুষের মাথা নষ্ট করতে গান বানাতো, দেবতাদের নিয়ম উল্টে দিতে চেয়েছিল। তারপর সক্রেটিস, সে তো অ্যাথেন্সের 1 নম্বর খারাপ লোক, দেবতা মানে না। সে প্রতিদিন প্যারিক্লিসের বাড়িতে গিয়ে আশপাশের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। তো তাহলে দেখো কাদের নিয়ে প্যারিক্লিস চলছে এত বছর? তার সব বন্ধুরা নাস্তিক। তো সে কি করে ধোয়া তুলসী পাতা হয়? সেই হলো এসব নাস্তিকদের 1 নাম্বার পান্ডা। এদেরকে সবাইকে সাহস দিয়েছে সে, তাই দেবতারা রাগ করছেন। এই প্লেগের জন্য একমাত্র দোষী প্যারিক্লিস। প্যারিক্লিস ক্ষমতা ছাড়লেই প্লেগ থামবে, তার আগে প্লেগ থামবে না। এমন কথা এখন অনেকেই কানাঘুষা করে। প্যারিক্লিসের বিরোধীরা সবখানে এই কথা শোনাচ্ছে। স্পার্টার নেতারাও বলছে প্যারিক্লিস চলে গেলেই প্লেগ থামবে, যুদ্ধও থামবে। সফোক্লিস অগরার পথে এসব কথা শোনেন, তার মাথায় নতুন নাটকের কথা ঘোরে। তিনি নাটক লিখবেন। এবার তিনি প্লেগ আর প্যারিক্লিসকে মিলিয়ে নাটক লিখবেন। তুমি যাকে খুঁজছো সে তুমি নিজেই। তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শত্রু সফোক্লিস। কোথাও খারাপ কোনো কিছু ঘটলে মানুষ প্রথমেই খোঁজে দায়ীকে। কারো ঘাড়ে দোষটা দিতে না পারা পর্যন্ত মানুষ শান্তি পায় না। সফোক্লিস ভাবছেন শহরে প্লেগ এসেছে, মানুষকে শুনতে চায় এজন্য দায়ীকে। কার দোষে এই প্লেগ? সবাই কারণ খুঁজছে। অনেকেই ভাবছে কারণ হলেন প্যারিক্লিস। সফোক্লিস বিশ্বাস করেন এই প্লেগের কারণ হলেন প্যারিক্লিস। কিছুদিন ধরে তিনি প্যারিক্লিসকে খুবই অপছন্দ করছেন। এখন তার কাছে প্যারিক্লিসের সবকিছু খারাপ লাগছে। কিছুদিন আগে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সফোক্লিস আর প্যারিক্লিস একসাথে সামোস দ্বীপে গিয়েছিলেন যুদ্ধ করতে।
সেখানে এক দুষ্টুমি থেকে দুজনের শত্রুতা শুরু হয়। প্যারিক্লিস সফোক্লিসকে শত্রু ভাবেন না, কিন্তু সফোক্লিস তাকে ভয়াবহ দুশ্মন মনে করেন। ঘটনাটা ছিল এমন, যুদ্ধের অবসরে দুজন গল্প করছিলেন। অনেকেই পাশে ছিল। সেখানে একটি অল্প বয়সী ছেলে ব্যায়াম করছিল। ছেলেটিকে দেখে সফোক্লিস বললেন, বা ছেলেটি তো সুন্দর, মুখখানা বড় নিষ্পাপ। অ্যাথেন্সের তরুণ ছেলেদের প্রতি বুড়োদের আকর্ষণ নিয়ে অনেক আজেবাজে কানাঘুষা আছে। প্যারিক্লিস সেদিকে ইঙ্গিত করে কঠিনভাবে বললেন, সফোক্লিস, তুমি একজন সেনানায়ক, একজন জেনারেল। একজন জেনারেলের হাত যেমন নিখুঁত হওয়া উচিত, তেমনি তার চোখও পরিষ্কার থাকা উচিত। তোমার চোখ ঠিক করো। কথাটি শুনে লজ্জায় হেট হয়ে গেছিলেন সফোক্লিস। প্যারিক্লিস এটি বলতে পারলেন? এতগুলো লোকের সামনে তার মতো সেরা নাট্যকারকে এভাবে বললেন? সেই মুহূর্তে থেকেই সফোক্লিস ঠিক করেছেন, এ জীবনে যেদিন সুযোগ পাবেন সেদিনই প্যারিক্লিসকে শিক্ষা দিবেন, অপমানের প্রতিশোধ নেবেন। এবার সময় এসেছে প্যারিক্লিসকে শিক্ষা দিতে হবে। সফোক্লিস নাটক লিখবেন, প্যারিক্লিসকে নিয়ে নাটক। নাটকের মাধ্যমে তার চেহারা সবার সামনে খুলে দেবেন। কাহিনী কি হতে পারে? নাটকে প্লট খুঁজছেন সফোক্লিস। ভালো প্লটের কথা মনে হলেই তার মাথায় আসে রাজা ইডিপাসের কাহিনী। তিনি ইডিপাসের কাহিনী খুব ভালোবাসেন। রাজা ইডিপাসকে তিনি লিখতে বসলেই তার কলমে সোনা ঝরে, মুক্তা মতো সংলাপ বের হয়। তিনি আবার ইডিপাস লিখবেন। কয়েক বছর আগে ইডিপাস লিখে তিনি নাটক এন্টিগনি। ইডিপাসের মেয়ে এন্টিগনিকে নিয়েছিল কাহিনী। সেই নাটকের সংলাপ এখনো মানুষের মুখে মুখে। এবার সরাসরি রাজা ইডিপাসের কাহিনী। নাটকের নামও হবে রাজা ইডিপাস। কাহিনী সবাই জানে। থিবসের রাজপুত্র ইডিপাস না জেনে নিজের বাবাকে হত্যা করে রাজা হয়, না জেনেই নিজের মাকে বিয়ে করে ফেলে। তাদের ছেলে মেয়েও হয়। অনেক বছর পর আসল ঘটনা জানতে পেরে অনুতাপে ইডিপাস নিজেকে অন্ধ করে ফেলে। তার মা আত্মহত্যা করে। সফোক্লিস ভাবছেন কিভাবে ইডিপাসের সাথে প্যারিক্লিসকে মিল করা যায়। সফোক্লিস অমিত প্রতিভাধর। তিনি সর্বকালের সেরা নাট্যকার। তিনি প্রতি বছর বসন্ত উৎসবে তার নাটক প্রথম হয়। সে কাশি দিলেও দু একটি কাহিনী বের হয়ে যায়। তার কাছে প্যারিক্লিস আর ইডিপাসকে মেলানো কোনো ব্যাপারই নয়। জানালার হাত দিয়ে ভাবছিলেন সফোক্লিস। একটু পরে চিৎকার করে উঠলেন, পেয়েছি, এটি তো আমার বাঁ হাতের খেল। তার মাথায় রাজা ইডিপাস নাটকের প্লট এসে গেছে। উত্তেজনায় সফোক্লিস কাঁপছেন। এই নাটক দিয়ে তিনি প্যারিক্লিসের মুখোশ খুলে দেবেন। এটি তার প্রতিশোধের নাটক। এটিকে খুব ভালো করতেই হবে। নিজের সবটুকু ঢেলে তিনি এই নাটক বানাবেন। তিনি প্লট লিখতে বসলেন। ইডিপাসকে হিসেবে তিনি প্যারিক্লিসকে অ্যাথেন্সের মানুষের কাছে তুলে ধরবেন। অ্যাথেন্সে এখন প্লেগ চলছে, তাই রাজা ইডিপাসের কাহিনীও শুরু করতে হবে প্লেগ দিয়ে। মানুষকে বুঝে দিতে হবে যে এটি আসলে অ্যাথেন্সের কাহিনী। সফোক্লিস ভাবছেন ইডিপাসের শহর থিবস, তো নাটকের শুরুতেই থিবস শহরে অ্যাথেন্সের মতো প্লেগ আসুক, ভয়াবহ প্লেগ। থিয়েটারে সবাই শুরুতেই বুঝে যাবে যে নাটকের থিবস শহর আসলে অ্যাথেন্স। অ্যাথেন্সের প্লেগকে বোঝাতেই নাট্যকার থিবস শহরে প্লেগ দেখাচ্ছে। নাটকে প্লেগের ভয়াবহতা দেখে সবাই নিজেদের কষ্টের কথা মনে করবেন। অভিনেতার সাথে সবাই কাঁদবে। সফোক্লিস প্লট বানাচ্ছেন। থিবস শহরে সবাই প্লেগের কারণ খুঁজছে। রাজা ইডিপাসও খুঁজছেন। রাজার লোক পাঠাচ্ছেন ডেলফিতে প্লেগের কারণ জানার জন্য। জানা গেল রাজা নিজেই এই প্লেগের কারণ। জানা গেল ইডিপাস নিজেই একটি পাপ। সে নিজেই একটি অভিশাপ। তার নিজের জন্যই শহরে খরা এসেছে, তার জন্যই মরক লেগেছে। রাজা নিজেই দায়ী। এটি দেখলে মানুষ অ্যাথেন্সের সাথে মিলাতে চাইবে। তারা ভাববে অ্যাথেন্সও এমন কিছু হয়েছে, এজন্য কে দায়ী? কার পাপে অ্যাথেন্সে প্লেগ এসেছে? মানুষের মনে প্রশ্ন আসবে, অ্যাথেন্সে কে রাজা? রাজা তো নেই, কিন্তু প্রধান নেতা আছেন। তিনি হলেন প্যারিক্লিস। সবাই ভাববে অ্যাথেন্সের প্লেগের জন্য প্যারিক্লিস নিজেই কি দায়ী? সফোক্লিস কাহিনী লিখছেন প্লেগের জন্য ইডিপাস কিভাবে দায়ী। উত্তর হলো ইডিপাস ব্যভিচারী। সে নিজের মাকে বিয়ে করেছে, তাদের সন্তান হয়েছে। একইভাবে প্যারিক্লিসও ব্যভিচারী। সে বিয়ে না করেই অ্যাসপাসিয়াকে ঘরে এনেছে, তাদেরও ছেলে আছে। ইডিপাস অন্যায় করেছে না জেনে, আর প্যারিক্লিস করেছে জেনে। প্যারিক্লিস আসলে ইডিপাসের চেয়েও খারাপ। ইডিপাসের পাপে থিবস শহরে প্লেগ এসেছে, আর প্যারিক্লিসের পাপে অ্যাথেন্সে প্লেগ এসেছে। এবার কাহিনী শেষ করতে হবে। সফোক্লিস ভাবছে নাটকের শেষ কি হবে। প্যারিক্লিসের পরিণতি কি দেখানো যায়? মৃত্যু? না, মৃত্যু বেশি হয়ে যায়। প্যারিক্লিসের মৃত্যু দেখালে অ্যাথেন্সের মানুষ মানবে না। সবচেয়ে ভালো হয় নির্বাসন। যদি প্যারিক্লিস অ্যাথেন্স থেকে চলে যায় সেটি সবচেয়ে ভালো হবে। যদি ভোট দিয়ে তাকে অ্যাথেন্স থেকে নির্বাসিত করা হয় তাতেও চলবে। তিনি ঠিক করলেন নাটকের কাহিনীতে ইডিপাস তার শহর থেকে চলে যাবে। রাজা চলে গেলে শহর পাপ মুক্ত হবে। প্যারিক্লিস বিদায় নিলে অ্যাথেন্স পাপ মুক্ত হবে।
এভাবে কাহিনী শেষ হবে। সফোক্লিসের মন খচখচ করছে, কি যেন হয়নি, কিছু একটি বাকি রয়ে গেল। অনেক ভেবে সফোক্লিস মনে করলো সামোস দ্বীপে প্যারিক্লিসে তার চোখ ভালো করতে বলেছিল। চোখ চোখ শব্দটা বারবার মনে আসছে। আমার চোখ ভালো করতে চায় প্যারিক্লিস, আমার চোখ খারাপ তো প্যারিক্লিসের চোখ নষ্ট হোক। তার নাটকে প্যারিক্লিস হলো ইদিপাস। তিনি কাহিনী ঠিক করলেন, অনুশোচনায় ইদিপাস নিজের চোখ নষ্ট করে ফেলল, অন্ধ করলো ইদিপাস। প্লট বানানো শেষ, এবার নাটকের শিল্পগুণ ঠিক করতে হবে। ট্র্যাজেডির সব গুণ দিয়ে বা কানায় কানায় ভরে তুলতে হবে। প্লট সেভাবেই হয়েছে। এত বছর ধরে নাটক লিখেছেন সফোক্লিস, এখন আর ট্র্যাজেডির গুণ নিয়ে তাকে ভাবতে হয় না, এমনিতেই চলে আসে। ট্র্যাজেডিতে নায়কের পরিণত হয় ভয়াবহ, অনেক উঁচু থেকে ধপাস করে পড়ে যায় নায়ক। কাহিনীতে সেটি হয়ে গেছে। রাজা ইদিপাস ছিল সবার চোখের মণি, সে হয়েছে ঘৃণিত অভিশাপ, হয়েছে অন্ধ নির্বাসিত। এর চেয়ে করুণ আর কিছু হতে পারে না। এখন দৃশ্য আর সংলাপ নিয়ে ট্র্যাজেডিতে প্রাণ বন্ধ করতে হবে। সফোক্লিস সংলাপ লেখেন আর অভিনয় করেন। তার নাটক লেখার দৃশ্যটিও একটি নাটকের মতো। তিনি লিখছেন রাজা ইদিপাস। ইদিপাসের দরবারে অনেক মানুষ এসেছে প্লেগের কারণ জানতে। তারা দুঃখ নিয়ে এসেছে, দুঃখ নিয়ে বলছে লাশ আর লাশ, চারিদিকে লাশ, পুষ্পবনে লাশ, শস্য খেতে লাশ, প্রতি মায়ের কোল জুড়ে শুধুই লাশ। সফোক্লিস ভাবছেন এই কথা শুনলেই দর্শকরা অ্যাথেন্সের প্লেগের কথা মনে করবে। তিনি ঝড়ের বেগে লিখলেন, রাজা ইদিপাস তার শ্যালক ক্রিয়নকে ডেলফিতে পাঠিয়েছেন প্লেগের কারণ জানতে। ডেলফির ওরাকল বলছে একটি দুষ্টু পাপ আছে এই নগরেই, সে আমাদের মাটিকে দূষণ করছে, তাকে তাড়াতে পারলেই শুধু আমরা বাঁচতে পারবো। ক্রিয়ন খুলে বলল, এই নগরে আগের রাজা লাইয়াসের খুনি এখানেই ঘুরে বেড়াচ্ছে, সেটি হলো অভিশাপ। সেই অভিশাপে এখন প্লেগ। খুনিতে তাড়াতে হবে, অথবা খুনের বদলে খুন করতে হবে, কিন্তু কেউ জানে না কে সেই খুনি। ইদিপাস সহ পথ নিলে খুনিকে শাস্তি দেবে। খুনির খবর জানতে নগরের সবচেয়ে জ্ঞানী মানুষ অন্ধ বৃদ্ধ তেইরেসিয়াসকে নিয়ে আসা হলো। তিনি সব জানেন কিন্তু বলবেন না, জেনেও বলবেন না দেখে ইদিপাসের ভীষণ রাগ হলো। ইদিপাস তাকে অন্ধ আর অজ্ঞান বলে অপমান করলো। অন্ধ বৃদ্ধ তখন রেগে জানালেন, মূর্খ ইদিপাস, তুমি নিজেই সেই খুনি। এখানে সফোক্লিস সংলাপ দিলেন জ্ঞানী বৃদ্ধের মুখে। তিনি সংলাপে লিখলেন, তুমি যাকে খুঁজছো সেটি তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শত্রু। কথা দুটি লিখে খুব ভালো লাগলো তার। কথাগুলোর ভালো অর্থ আছে, খুব দার্শনিক কথা হয়েছে। তিনি এই কথা দুটি কয়েকবার অভিনয় করলেন। সফোক্লিস লিখে চলছেন, ইদিপাস জ্ঞানী তেইরিয়াসেমেসের কথা বিশ্বাস করলো না। সে ক্রিয়নকে বলল, তুমি এই অন্ধ লোককে দিয়ে মিথ্যা বলাচ্ছ। শুরু হলো ক্রিয়নের সাথে ঝগড়া। সেই ঝগড়া থামাতে এলো তার স্ত্রী রানী জোকাস্টা, সে আবার ক্রিয়নের বোন। সব শুনে রানী বলল, ভয় নেই, তুমি খুনি হওয়ার কোনো কারণ নেই। ডেলফির ওরাকল বলেছিল রাজা খুন হবে তার নিজের ছেলের হাতে, সেজন্য আমাদের যখন ছেলে হয় আমরা তাকে মেরে ফেলতে এক মেষ পালকের কাছে দিয়ে দিই। মেষপালকের কথা শুনেই চমকে উঠলেন ইদিপাস। তিনিও বড় হয়েছেন মেষপালকের কাছে। ইদিপাস ডাকলো মেষপালককে। তার সাথে অনেক আলাপের পর তারা নিশ্চিত হলো ইদিপাস আসলে রাজা লাইউস আর রানী জোকাস্টার সন্তান। তার জন্মের পর বাবা মা মেষপালককে দিয়েছিল মেরে ফেলার জন্য। মেষপালক তাকে বড় করেছে। বড় হয়ে সে একদিন না জেনে পথের মধ্যে নিজের বাবাকে খুন করে। তারপর থিবস শহরে এসে দেখে ভয়ানক দৈত্য শহরকে কব্জা করে ফেলেছে। দৈত্যের প্রশ্নের উত্তর দিয়ে সে থিবস শহরের মানুষকে বাঁচায়। তারা তাকে থিবসের রাজা করে। বিধবা রানীর সাথে তার বিয়ে হয়, তার মানে তার স্ত্রী আসলে তার মা। এই ভয়াবহ সত্য সামনে এলে রানী জোকাস্টা অপমান ও অনুশোচনায় আত্মহত্যা করেন। প্রচণ্ড অপমানে কাঁদতে কাঁদতে ইদিপাস বলেন, চারিদিকে যা দেখি সব কিছুই কুৎসিত, এই চোখ দিয়ে আর কিচ্ছু দেখতে চাই না, নষ্ট হোক চোখ। তিনি কাঁটা দিয়ে নিজেকে অন্ধ করে ফেললেন। অন্ধ হলেন ইদিপাস। শুরু হলো তার ভয়াবহ কষ্টের জীবন। একা, অন্ধ, পাশে কেউ নেই, নিজে কোনো অপরাধ করেননি, কিন্তু এমন ঘটনা জড়িয়ে গেছে তার জীবনে যেখানে তাকে সমবেদনা জানাতেও কেউকে পাবেন না। সে চিৎকার করে বলল, অন্ধকার, সবখানে কালো নিকষ অন্ধকার জড়িয়ে আমায়
তমসা পাখায় ভয়াল চাদরে নিয়ে যাচ্ছে অন্তহীন এক আধার নগরে। অন্ধ হয়েও ইদিপাসের শান্তি নেই, অতীত জীবনের স্মৃতি তাকে কাঁদায়, সব সময় কাঁদায়। সফোক্লিস আবার লিখলেন, আহারে জীবন, অন্ধ হয়েও কালো কাপড়ে চোখ বেঁধে রাখি, তবু নেই মুক্তি, পেছনে ছুটছে সারা জীবনের দুর্বিষহ স্মৃতি। ইদিপাসের রাজত্ব শেষ, রাজা হলো তার শ্যালো ক্রিয়ন। ইদিপাস রাজ্য ছেড়ে নির্বাসনে গেলেন। বসন্ত উৎসবে রাজা ইদিপাস নাটক অভিনীত হলো। সফোক্লিস ফাটাফাটি অভিনয় করলেন, দর্শকরা খুবই পছন্দ করলো, আর প্রত্যেক বছরের মতো তার নাটক আবারও প্রথম হলো। প্যারিক্লিস আর আশপাশের থিয়েটারে বসে দেখলেন তাদের বন্ধু সফোক্লিস কি নির্মমভাবে প্যারিক্লিসকে রাজা ইদিপাস সাজিয়েছেন। প্যারিক্লিস বললেন, এখন অ্যাথেন্সের এমন অবস্থা, সফোক্লিস আমাকে অ্যাথেন্স ছেড়ে যেতে বলছে, আমি চলে গেলে কি বাঁচবে অ্যাথেন্স? বাড়ি ফিরে আশপাশে অনেকক্ষণ কাঁদল। সে কি নাটকের জোকাসটা, তার কি আত্মহত্যা করা উচিত? ইউরিপিডিস নাটকটির গঠন আর সংলাপ খুব পছন্দ করলো, এমনকি তার সফোক্লিসের নাটক ভালো লাগে না, কিন্তু এই নাটকটি ভালো লাগলো। ইউরিপিডিসের নাটক ছাড়া সক্রেটিস থিয়েটারে যায় না, এই নাটক দেখতেও সে যায়নি, তাতে কোনো সমস্যা নেই। ইউরিপিডিস তার কাছে পুরো নাটকের বিবরণ দিয়ে দিয়েছে। নাটকের ঘটনা শুনে সক্রেটিস বলল, সফোক্লিস চিন্তা ভাবনা খুবই পুরনো, ইদিপাস খুনি, তাই তাকে তাড়িয়ে দিতে হবে, অথবা খুন করতে হবে, খুনের বদলে খুন, প্রতিশোধ নিতে হবে। আমি যে সুন্দর জীবনের কথা বলি, এটি সেই সুন্দর জীবন নয়। সুন্দর জীবনে প্রতিশোধ বলতে কিছু নেই, আছে ক্ষমা, আছে মানবিকতা। ইউরিপিডিস বলল, তবে সফোক্লিস কিন্তু এই নাটকে তোমার মতো সংলাপ দিয়েছে রাজা ইদিপাসের মুখে। তিনি বলেছেন, তুমি যাকে খুঁজছো সেটি তুমি নিজেই। আরেক জায়গায় বললেন, তুমি নিজেই তোমার শত্রু। কথাগুলো ঠিক তোমার কথার মতো, তুমি যে বলো, নিজেকে জানো, সেই রকম কথাগুলা। সক্রেটিস ভাবছে সফোক্লিসও তাহলে তার মতো ভাবতে শুরু করছেন। অ্যাথেন্সের সাধারণ মানুষ সবসময় সফোক্লিসের নাটক অনেক পছন্দ করে। তারা বিশ্বাস করল অ্যাথেন্সের প্লেগের জন্য প্যারিক্লিস নিজেই দায়ী। পরের নির্বাচনে প্যারিক্লিস হেরে গেলেন। জীবনে প্রথমবার ভোটে হারলেন প্যারিক্লিস। তার নামে মামলা হলো, তিনি নাকি অ্যাথেন্স সরকারের টাকা সরিয়েছেন। তিনি জরিমানা দিলেন, কিন্তু মানুষ অল্প দিনেই ভুল বুঝতে পারল। সেজন্য পরের বছর ভোটে তিনি আবারও নির্বাচিত হলেন। এত কিছু হচ্ছে, কিন্তু প্লেগ কমছে না, যুদ্ধ থামছে না মানুষের মৃত্যু। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু যে ভুল বুঝতে পারা মাত্র সংশোধন করে, সেই হলো ভালো মানুষ। মানুষের একমাত্র অপরাধ অহংকার। সফোক্লিস। দিনে দিনে প্লেগ ভয়ঙ্কর রূপ নিয়েছে। মিনিটে মানুষ মরছে, প্রতি ঘরে ঘরে মরছে, যত দিন বাড়ছে মৃত্যু বাড়ছে, যেন ভয়াবহ মৃত্যুর মিছিল। অ্যাথেন্স খালি হয়ে যাচ্ছে, গরিব ধনী কেউ বাদ যাচ্ছে না। তাজা ছেলে মায়ের সামনে ছটফট করছে, সুন্দর মুখের কচি মেয়ে রক্ত বমি করছে, মা কিচ্ছু করতে পারছেন না, বাবা বুক চাপড়াচ্ছেন, কোনো উপায় নেই। এই প্লেগ যাকে ধরছে সে শেষ হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো আগেই মরে শেষ। সারা অ্যাথেন্সে আর মনে হয় একটি বাচ্চাও বেঁচে নেই। কোনো ঘর থেকে এখন আর কোনো শিশুর কান্না শোনা যায় না। প্যারিক্লিস দিন রাত ঘুরছেন, সারা অ্যাথেন্স চষে বেড়াচ্ছেন, ঘরে ঘরে যাচ্ছেন। আগে তিনি কোনোদিন কারো বাড়ি যেতেন না। কত লোক তাকে সিম্পোজিয়ামে দাওয়াত দিত, তিনি কারো বাড়ি যাননি। এখন তিনি সবার ঘরে ছুটছেন, পাড়ায় পাড়ায় গিয়ে আক্রান্ত মানুষদের দেখছেন। তার দুই ছেলে তার সাথে সবখানে যায়। প্যারিক্লিস মানুষের গায়ে হাত বোলাচ্ছেন, হাত ধরে সান্ত্বনা দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, আশার কথা বলছেন। পাড়ায় পাড়ায় গিয়ে তিনি বলছেন, ভাই আর একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হলো না, বরং প্যারিক্লিসের নিজের ঘরেই চলে এলো প্লেগ। তার প্রথম স্ত্রীর দুই ছেলেকে একসাথে প্লেগ ধরল। তাগড়া যুবক ছেলে দুটি, বড়টি হুবহু প্যারিক্লিসের মতো দেখতে, যন্ত্রণায় কাতরাচ্ছে। বাবা বাবা বলে চিৎকার করে বলছে, কষ্ট, অনেক কষ্ট, বুক জ্বলে যাচ্ছে, অনেক কষ্ট বাবা। প্যারিক্লিসের বুক ফেটে যাচ্ছে, তিনি এদিক ওদিক ছুটছেন, যে যা বলছে সব করছেন, যত রকম টুকটাক আছে সব চলছে। আশপাশে রাত দিন খাচ্ছে, ছোটাছুটি করছে। ছোট ছেলে বলছে, মা বাঁচাও, আমি বাঁচতে চাই। আশপাশের ছেলেদের জন্য সব কিছু করছে। দুই ছেলের জন্য 12 জন দাসী সবসময় তৈরি আছে। তারা পাগলের মতন খাটছে। প্যারিক্লিসও অনেক খাটছেন, তিনি নিজে ছেলেদের মাথায় জলপট্টি দিচ্ছেন, সারা গায়ে হাত বোলাচ্ছেন। বাবার ছোঁয়ায় যদি একটু কষ্ট কমে, কিন্তু কষ্ট কমছে না, বরং দিনে দিনে বাড়ছে। এমন ভয়াবহ দিন প্যারিক্লিসের বাড়িতে আগে আসেনি। সারা দিন চিৎকার করছে দুটি জোয়ান ছেলে, বলছে, আর পারছি না বাবা, মেরে ফেলো, যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমার সারা গা জ্বলছে, গলা জ্বলছে, চোখ দুটি বের হয়ে আসছে, মাথা তুলতে পারছি না, আমাকে মেরে ফেলো। এক সন্ধ্যায় প্যারিক্লিস বুঝলেন যে ছেলেদের সময় শেষ। তিনি তাদের মাকে আনতে লোক পাঠালেন।
তাদের মা এসে সারা রাত দুই ছেলেকে জড়িয়ে রইলেন, কিছুতেই যেন যেতে দিবেন না। কিন্তু ভোরবেলা আর ধরে রাখতে পারলেন না, সকালেই মারা গেল দুই ছেলে, একজন উষাল অগ্নে আর একজন কয়েক ঘন্টা পরে। পৃথিবী ছেড়ে চলে গেল প্যারিক্লিসের বংশধর জিউসের মতো যার শক্তি, সেই প্যারিক্লিস কিছুই করতে পারলেন না। চোখের পানিতে বুক ভাসিয়ে দাফন করে এলেন। বাড়ি ফিরে ছটফট করছেন প্যারিক্লিস, আশপাশে বিলাপ করে কাঁদছে। ছেলে দুটি তাকে বড় গলায় মা বলে ডাকতো। অল্প বয়সে দুটি বড় বড় ছেলের মা হয়েছিল আসপাসিয়া, কিন্তু কপালে সইল না। বিকালে আসপাসিয়া ধীরে ধীরে প্যারিক্লিসকে বলল, তোমার কোনো উত্তরাধিকারী রইল না। প্যারিক্লিস তার দিকে তাকিয়ে রইল। আসপাসিয়া আবার বলল, এই যে এত সম্পদ তোমার কে খাবে? খাওয়ার লোক কই? কথা সত্য, প্যারিক্লিসের দুই ছেলে মারা গেছে। এক ছেলে আসে, সেই ছেলে আসপাসিয়ার, তার নামও প্যারিক্লিস। লোকে বলে প্যারিক্লিস নম্বর 2, কিন্তু এই প্যারিক্লিস নম্বর 2 অ্যাথেন্সের নাগরিক নয়। অ্যাথেন্সের নিয়মে বাবা মা দুজনে অ্যাথেন্সের নাগরিক হলেই শুধু সন্তানের অ্যাথেন্সের নাগরিক হবে। সেই হিসেবে আসপাসিয়ার সন্তান অ্যাথেন্সের নাগরিক নয়, তাই প্যারিক্লিস সম্পদের উত্তরাধিকারীও সে হতে পারবে না। আশপাশে অনেকক্ষণ হাউমাউ করে কাঁদলেন। প্যারিক্লিস কোনো রকমের তাকে শান্ত করলেন। কিছুক্ষণ কেটে গেল, কারো মুখে কোনো কথা নেই। আসপাসিয়া খুব নিচু স্বরে বলল, একটি উপায় আছে তোমার উত্তরাধিকারী হওয়ার। প্যারিক্লিস মুখ তুলেও তাকালেন। আসপাসিয়া আবার বলল, আমাদের ছেলে তোমার ওয়ারিশ হতে পারে। কিভাবে? যদি সংসদে পাশ করানো যায়। সেটি কিভাবে? তোমার জীবনে কি ঘটছে সবাই জানে। এখন তুমি যা চাইবে মানুষ তাতেই ভোট দেবে। তুমি যদি সংসদে একবার গিয়ে অনুরোধ করো যে তোমার ওয়ারিশ নেই, অ্যাথেন্সে তোমার চিহ্ন মুছে যাচ্ছে, তারা যেন আমাদের ছেলেকে নাগরিকত্ব দেয়। প্যারিক্লিস তাকালেন আসপাসিয়ার দিকে। সে কি বলছে? আসপাসিয়া কি সৎ ছেলেদের মৃত্যুতে খুশি হয়েছে? এই সুযোগে তার পেটের ছেলের জন্য জায়গা বানাতে চাইছে? নাকি সে রাজনীতি মাঠের পাক্কা খেলোয়াড়, বিপদেও রাজনীতি বুঝে চলতে চাইছে? তাকে সে সত্যি প্যারিক্লিসকে ভালোবাসে এমন বলছে? প্যারিক্লিস বুঝতে পারছেন না, তারা মাথা কাজ করছে না। তবে আসপাসিয়া যে বুদ্ধি দিয়েছে তার চেয়ে অন্য কিছু তার মাথায় আসছে না। তিনি বললেন, ঠিক আছে, যদি পারো একটি বক্তৃতা তৈরি করো। আমি আমার ছেলের জন্য নাগরিকত্ব চাইব। যারা চলে গেছে তাদের তো আর পাবো না, যে বেঁচে আছে সেটিকে যদি রেখে যেতে পারি। সেই রাতে আসপাসিয়া ঘুমালো না। তার দুটি কাজ, দুটি মহা গুরুত্বপূর্ণ। এক, প্যারিক্লিসের জন্য বক্তৃতা লিখে দেওয়া, তার ছেলেকে নাগরিক বানানোর জন্য বক্তৃতা। সেটি সারা রাত বসে লিখবে প্যারিক্লিসের জন্য আসপাসিয়া। তার আগে আরেকটি কাজ করতে হবে, তার পরিচিত সব মানুষকে খবর দিতে হবে যাতে তারা কাল অবশ্যই সংসদে গিয়ে প্যারিক্লিসের পক্ষে ভোট দেয়। আসপাসিয়া একজন দাসকে ডেকে লিখতে বসলো, যাদের কাছে আজ সন্ধ্যায় খবর দিতে হবে। সে বলছে আর দাস লিখছে, সক্রেটিস, ক্রিতো, চেরোফোন, থফোক্লিস, এনিতাস, অনেক লম্বা লিস্ট। আসপাসিয়া ছোট্ট একটি চিঠি লিখে দিল। অনেকগুলো দাস সেটি কপি করবে, সেগুলো সবার কাছে নিয়ে আসবে আগামী 2 ঘন্টার মধ্যে। আর একটি চিঠি লিখলো সংসদের স্পিকারের জন্য, এটি স্বাক্ষর করবে প্যারিক্লিস। সংসদের স্পিকারকে বলা হচ্ছে কাল সকালে আলোচনায় তালিকায় নতুন একটি বিষয় থাকবে, নতুন একটি বিল আসবে সংসদে, প্যারিক্লিস নম্বর 2 এর নাগরিকত্ব বিষয়ে বিল। পরদিন খুব সকালে ফিনিক্স পাহাড়ে চলে গেলেন প্যারিক্লিস। সকলের সামনে হাত জোর করে দাঁড়ালেন তিনি। বললেন, ভাইয়েরা, অ্যাথেন্স মরে যাচ্ছে, আমরা সবাই মরে যাচ্ছি। তোমরা জানো আমার ছেলেরা নেই, আমার কোনো উত্তরসূরি নেই। তোমরা আমাকে একজন উত্তরাধিকারী দাও। সংসদের লোক কম এসেছে। এই বিপদের দিনে যার কাছে কাজ নেই সে আসেনি, যারা এসেছে তাদের মধ্যে প্যারিক্লিসের পক্ষের লোকই বেশি। আশপাশের চিঠি পেয়ে তাদের কাছে লোকেরা দলে দলে এসেছে, তারা ফিসফাস করছে। প্যারিক্লিস বললেন, আমার আরেক ছেলে আছে, ওর নামও প্যারিক্লিস। তোমরা চাইলে সে আমার ওয়ারিশ হতে পারে। ওকে তোমরা অ্যাথেন্সের নাগরিক করে নাও। অ্যাথেন্সে প্যারিক্লিসের একটি চিহ্ন থাকুক। আমি তোমাদের অনুরোধ করছি, এই বিপদে পাশে দাঁড়াও। বলতে বলতে তার চোখ আবার পানি। এর নিয়ে দ্বিতীয়বার সংসদে কাঁদলেন তিনি। তার কান্নার দাম আছে অ্যাথেন্সে, দাম ফেরত পেলেন প্যারিক্লিস। তাকে সমর্থন করে অনেকেই বক্তৃতা দিল। এনিতাস বলল, ভাইয়েরা, প্যারিক্লিস আর আসপাসিয়ার ছেলে মানে তো আসলে অ্যাথেন্সের রক্ত। তাকিয়ে দেখো, ঘরে ঘরে আমাদের যুবকরা মারা যাচ্ছে, অ্যাথেন্সের যুবক শূন্য হয়ে যাচ্ছে। আসো ভাইয়েরা, আমরা অ্যাথেন্সের মুখের দিকে চেয়ে প্যারিক্লিসের নম্বর 2কে অ্যাথেন্সের নাগরিক করে নিই। আজ অনেকদিন পর আবার সংসদে এসেছে সক্রেটিস। তার কাছে এটি হলো ব্যাঙের মতো ঘ্যাঙের ঘ্যাং গণতন্ত্র। এখানে তো সে আসে না, আর শুধু আসপাসিয়া কথায় তার ছেলের জন্য ভোট দিতে এসেছে।
সব সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছে। সবাই মিলে 2 হাত তুলে ভোট দেবে। তারা চিৎকার করে বারবার বলছে, হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট। ভোটে বিরোধীরা পাত্তা পেল না। প্যারিক্লিস নম্বর 2 অ্যাথেন্সের নাগরিকত্ব পেল। তাকে ডেকে পরিচয়পত্র দেওয়া হলো। প্যাপিরাস কাগজের সিল দিয়ে গলায় ঝুলে দেওয়া হলো নতুন পরিচয়পত্র। নাম প্যারিক্লিস, মহল্লা হোলারগোস, পিতা প্যারিক্লিস, মাতা ... মাতার ঘর খালি। তার মা অ্যাথেন্সের নাগরিক নন। নতুন পরিচয়পত্র নিয়ে সে বাড়ি ফিরছে। সাথে ফুফাতো ভাই ইলসিবিয়াডিস। সেও কাল রাত থেকে অনেক চেষ্টা করে ছোটাছুটি করে লোক নিয়ে এসেছে ভোট দিতে। ভোটে জিতে সে খুশি, কিন্তু মুখ বেজার অন্য কারণে। তিতা মুখে এলসিবিয়াডিস বলল, এটি কিছু হলো? তোর বাপ হলো অ্যাথেন্সের মা বাপ, তার কথারই মানুষ উঠে বসে। সে হলো দেবতা জিউস, রাজার থেকে বড় রাজা। তুই হলি রাজার ছেলে রাজকুমার। রাজকুমারকে নাগরিকত্ব দিতে রাজাকে মানুষের সামনে কাঁদতে হয়? তোর বাপ একটি বোকা। সে সারা জীবন এসব গণতন্ত্র বলে বলে নষ্ট করলো। এসব করে না পারল নিজের কিছু করতে, না দিল আমাদের কিছু করতে। প্যারিক্লিস নম্বর 2 কিছুই বুঝতে পারছে না। সে বলল, আমার বাবা কোনো দোষ করেছে? এলসিবিয়াডিস বলল, না, তোর বাপ কোনো দোষ করেনি, সব দোষ আমার দোষ। আমি চাই তোর বাপ রাজা হয়ে যাক। এসব গণতন্ত্র বাদ দিক, তিনি না পারলে আমাদের বলুক, আমরা লোক জড়ো করব, আমি সব করব। প্যারিক্লিস নম্বর 2 এর সময় বয়স কম হলেও বুদ্ধিতে অত্যন্ত এলসিবিয়াডিসের চেয়ে ভালো। সে বলল, এখন চুপ করো, মানুষ শুনলে বাবার বিপদ হবে। তার চেয়ে চলো বাড়ি যাই, মাকে পরিচয়পত্রটা দেখে আসি। এলসিবিয়াডিস বলল, ঠিক বলছিস, তুই যে বুদ্ধিমতী আসপাসিয়ার ছেলে সেটি বোঝা যায়। তোর মাথায় ঘিলু আছে। যা, তুই বাড়ি যা, দাসদের সাথে চলে যা, বাড়ি গিয়া মাকে সালাম কর। এই পরিচয়পত্র আসলে পেয়েছে তোর মা, জিতেছে বুদ্ধিমতী আসপাসিয়া, তুই তো দুধ ভাত। না, আমি একটু সক্রেটিসের কাছে যাই। সে আজ দলবল নিয়ে এসেছে, আমাদেরকে ভোট দিয়েছে, তার সাথে একটু সাক্ষাৎ করে আসি। প্লেগের ভয়ে দলে দলে মানুষ অ্যাথেন্স ছেড়ে যাচ্ছে। আসলে ছেড়ে যাচ্ছে না, পালাচ্ছে। সে যেভাবে পারে পালাচ্ছে। অ্যাথেন্সের বাতাসে দূষিত প্লেগে ভরা। প্রতিদিন হাজার হাজার মানুষ মরছে। এটি এখন মৃত্যুপুরী। জীবন বাঁচাতে অ্যাথেন্স ছাড়তে মানুষ বাধ্য। এতদিন স্পার্টা সেনারা রাস্তা আটকে ছিল, কেউ পালাতে পারেনি। এখন প্লেগ বেড়ে গেছে, স্পার্টা সেনারা ভয়ে পালিয়েছে। এখন যে কেউ পালাতে পারে, তাই অনেকেই অ্যাথেন্স ছেড়ে পালাচ্ছে। ক্রিতও অ্যাথেন্স ছেড়ে যাবে। অনেক দিন ধরেই সে যাবো করছে। সাহস করে অনেক দিন রয়ে গেছে। বেশি সাহস করলে শেষে জানে প্রাণে মরতে হবে। গ্রিসের উত্তরে থেসালি নগরে ক্রিতোর অনেক বন্ধু আছে। সে সময় অসময়ে বিস্তর মানুষকে সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে। এখন নিজের বিপদে পরিবার সহ থেসালিতেই যাবে। ক্রিতোর টাকা পয়সার অভাব নেই। সে থেসালিতে বাড়ি বানাতে লোক পাঠিয়ে দিয়েছে। চেরাফোনও যাচ্ছে ক্রিতোর সাথে। প্লেগ শুরুর প্রথমে তার খুব চটপট ছিল, বলতো সবাই গেলেও আমি কোনোদিন অ্যাথেন্স ছেড়ে যাব না। দেশের মাটি বড় পবিত্র, কিন্তু আর ভরসা পাচ্ছে না। এখন চারধারে লাশ আর লাশ, যে কোনো দিন লাশ হয়ে যেতে হবে। যান বাঁচাতে পালাতে হবে। পাদুকা শিল্পী সিমোনও সাথে যাবে। তার পাদুকা ব্যবসা একেবারে বন্ধ, কারিগর সব মরে গেছে। শুধু সক্রেটিস যাবে না, সে কোনোদিন অ্যাথেন্স ছেড়ে যায়নি। এই নগর তার কাছে প্রেমিকার মতো। ভালো মন্দ যাই হোক, সে যাবে না। মরতে হলে এই মাটিতেই মরবে। ক্রিতো বলল, সক্রেটিস, অল্প কিছুদিনের জন্য হলেও চলো। অ্যাথেন্সের বাতাসে অসুখ ঢুকে গেছে, যখন তখন রোগে ধরা ফেলবে। সবাই বাতাস ঠিক হলেই আমরা ফিরে আসব। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, আমি সবার ভার নিলাম। 10 খান গাধার গাড়ি বানিয়েছি, সাথে কয়েকজন দাসও নিলাম। একেবারে পাকাপাকি ব্যবস্থা, এক চিলতেও ভুল ধরতে পারবে না। শুধু শরীরটা নিয়ে গাধার গাড়িতে বসে একটা ঘুম দাও, চোখ খুলে দেখবে আমরা উত্তর গ্রিসের থেলাসি নগরে চলে যাচ্ছি। কিন্তু না, সক্রেটিস যাবে না। ক্রিতো যতই বলুক, সে অ্যাথেন্স ছাড়বে না। ক্রিতোর মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। গোয়া তুমি একটি সীমা থাকছে। এমন এক গুয়ে মানুষের সাথে বন্ধুত্ব করে ভুল করেছে। চেরোফোন সক্রেটিসকে ভালো জানে। সে সক্রেটিসকে কিছুই বলল না। সে গেল জেন্থিবির কাছে। স্ত্রী রাজি হলে অমত করবে এমন স্বামী পৃথিবীতে নেই। সতীর ইচ্ছাই পতির ইচ্ছা।
চেরোফোন জেন্থিপিকে বলল, ভাবি, দেখছেন তো যে অবস্থা চলছে, তাতে অ্যাথেন্সে কেউ বাঁচবে না। আপনি সক্রেটিসকে বুঝান। আমরা চলে গেলে ও কার সাথে থাকবে? কিছু একটা হলে সাহায্য করারও কেউ থাকবে না। জেন্থিপি সবসময় সক্রেটিসের বিরোধী দল। সক্রেটিস ডানে গেলে তিনি যায় বামে, কিন্তু কেন যেন সে আজ সক্রেটিসের পক্ষে চলে গেল। আজ সক্রেটিসের কথায় সাড়া দিয়ে দিল। জেন্থিপি চেরোফোনকে বলল, ভাই, আপনারাই তো বলেন সক্রেটিস নাকি ভুল কিছু করে না, সে নাকি সবার চেয়ে ভালো বোঝে। তাহলে সে যা বলেছে বুঝেই বলেছে, আমরা অ্যাথেন্সেই থাকবো। চেরোফোন বিশ্বাস করতে পারছে না এই মহিলা কথায় কথায় সক্রেটিসের গোষ্ঠী উদ্ধার করেন। এখন তার স্বামী প্রেম জেগে উঠেছে, হঠাৎ ভালোবাসা একেবারে উতলে পড়ছে। চেরোফোন নীরব, তার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। সক্রেটিস গেল না, কৃত চেরোফোন আর সিমনের পরিবার অ্যাথেন্স ছেড়ে গেল। যাওয়ার সময় সবাই কাঁদছে, শুধু সক্রেটিস তাদের হাসি মুখে বিদায় দিল। গাধার গাড়ি ছাড়ার সময় কৃত বলল, আমার বাড়িতে কিছু দাস আছে, এখনো সবাই মরেনি। একটি গাধার গাড়ি রেখে গেলাম, যখনই মন পাল্টাবে, মত হবে, গাড়ি নিয়ে চলে এসো, আমরা অপেক্ষায় থাকবো। সক্রেটিস বললেন, উল্টা হবে, প্লেগ কমে যাবে আর আমি নিজে গিয়ে তোমাদের নিয়ে আসব। তোমার গাধার গাড়িটা তখন কাজে লাগবে। সবাই চলে গেল, সক্রেটিস একেবারে একা হয়ে গেল। কাছের কেউ নেই, একেবারে বন্ধুহীন। তার চেয়েও বড় বিপদ হলো ঘর থেকে বের হতে পারছে না। রাস্তার দুধারে পড়ে আছে মানুষ আর মানুষ, কেউ মরা, কেউ আধমরা। এর মধ্যে দিয়ে হাঁটতে ভয় লাগে, মনে হয় দুদিন পর আমিও এরকম রাস্তার ধারে পড়ে থাকবো। সরকারি মেথর এসে লাথি দিয়ে দেখবে মরেছে নাকি। না মরলে তার মন বেজার হবে, মরলে পায়ে রশি বেঁধে যাবে মাটি দিতে। সক্রেটিস ঘর থেকে বের হতে পারছে না, মনে হচ্ছে জেলখানায় আছে। এমন ঘরের মধ্যে আটকে থাকলে প্লেগ নয়, দম বন্ধ হয়েই মরতে হবে। শুধু খুশি হয়েছে জেন্থিপি, স্বামী টো করে সারা অ্যাথেন্স বেড়াতে পারছে না, ঘরে আটকা পড়েছে। এতদিনে দিনে একটু করে কথা বলার সুযোগ পাচ্ছে। সক্রেটিসও কাউকে না পায় বউয়ের কাছেই জ্ঞানের কথা বলছে। বউ, শোনো, আমি কিসের জন্য বেঁচে আছি জানো? কিসের জন্য? জীবন কিভাবে উন্নত করা যায় সেটি বের করার জন্য, কিভাবে ভালোভাবে বাঁচা যায় সেটি জানার জন্য। জানতে পেরেছেন? অনেকটা পেরেছি। তাহলে তো আপনি ভালো জীবনের উপায় জানেন। আপনার জীবন নিশ্চয়ই অনেক ভালো। সকালে বাড়ি থেকে খালি পায়ে বের হয়ে যান, সারাদিন রাস্তায় রাস্তায় ঘোরেন, গভীর রাতে ফিরেন। খুব ভালো জীবন, অতি উত্তম জীবন, তাই না? সক্রেটিস কোনো উত্তর দিল না। কথা এক ফোঁটাও মিথ্যা নয়। তার ট্র্যাজেডি হলো তার সাধনা সে নিজের জীবনে কাজে লাগাতে পারছে না, সেই চেষ্টাই করছে না। সক্রেটিস উদাসভাবে আকাশের দিকে তাকিয়ে রইল। জেন্থিপির মন খারাপ হলো। সে ভাবছিল সক্রেটিস যতদিন একা আছে, যতদিন প্লেগ না কমে ততদিন বকাঝকা করবে না। কিন্তু অভ্যাস খুব খারাপ জিনিস, অনেক দিনের অভ্যাস হঠাৎ করে বদলানো যায় না। জেন্থিপি বলল, আচ্ছা, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে কি করেন? মানুষ দেখি, মানুষের সাথে কথা বলি। তো আমার সাথে কথা বললে না কেন? আমি বুঝি মানুষ নই? শোনো, আমি শুধু মানুষের সাথে কথা বলি সেটি নয়, আমি মানুষকে কথা দিয়ে কথা বলাই। আমি তোমার সাথে কম কথা বলি এটি সত্য, কিন্তু তোমাকে দিয়ে আমি কোনো কথা বলাই? আমাকে দেখলে তুমি চেঁচামেচি শুরু করো, কথার তুবড়ি ছোটাও, বলো সত্য কিনা। সত্য? শোলা না সত্য তো আপনি আমার সাথে ইচ্ছা করে করেন? ঠিক তা নয়, বলতে পারো এটিও আমার মানুষ দেখার অংশ। আমি তোমাকে দেখি, স্বামীর প্রতি অতি বিরক্ত একটি ভালো মেয়ে কেমন ব্যবহার করে সেটি বুঝতে চাই। বুঝতে পেরেছেন? না, এখনো পুরোপুরি বুঝিনি। কোনোদিন কি বুঝতে পারবেন? মনে হয় না। তাহলে এত গবেষণা করে লাভ কি? মানুষকে শিখাই কিভাবে ভালোভাবে বাঁচা যায়, সেটি মানুষকে শিখাই। তুমি বলো, কিছু মানুষ কি শিখছে না? জেন্থিপি ভেবে দেখলো কথা সত্য, কিছু মানুষ শিখছে। কৃত, চেরোফোন, সিমনদের মতো লোকেরা তো সক্রেটিসের জন্য একেবারে ফিদা। এরা অনেক কিছু শিখেছে, কিন্তু এটি স্বীকার করা যাবে না, তাহলে কথার পিঠে কথা জমবে না, উল্টা কিছু বলতে হবে। জেন্থিপি বললেন, কিছু লোক শিখছে, তবে বেশিরভাগ মানুষই কিছু শিখছে না। তারা আপনার শত্রু, আপনাকে মানে না। তারাও শিখছে, শত্রুতা করতে হলেও বিষয়টা বুঝতে হবে। আমার কথাকে মূল্য দেয় বলেই তারা আমাকে শত্রু ভাবে, কিন্তু ভয় লাগে। আপনার মিত্র অল্প, শত্রু অনেক বেশি। শোনো, শত্রু মিত্র বুঝি না, আমি শুধু বুঝি আমার গবেষণার বিষয় মানুষ, আর আমার গবেষণার হলো অ্যাথেন্স। আমি অ্যাথেন্সের মানুষ নিয়ে ভাবি, তাদের ভালো জীবনের উপায় বলি। আমি স্বপ্ন দেখি একদিন প্রতিটি মানুষ সুন্দর জীবনযাপন করবে, সত্য ও ন্যায়ের কথা সবাই বুঝতে পারবে, সবাই পাবে একটি অন্যরকম সুন্দর জীবন। জেন্থিপি মুগ্ধ হয়ে শুনছে। সে সক্রেটিসকে এভাবে বলতে কোনোদিন শোনেনি। তার স্বামী যে কত বড় মানুষ সেটি দেখার সুযোগই তার হয়নি।
জেন্থিপি বলল, আপনার কথাগুলো এত মধুর লাগছে, এই কথা আমার সারাদিন শুনতে ইচ্ছা করতো। শুধু আমি যদি আপনার স্ত্রী না হতাম, এর চেয়ে সত্য কথা আর নেই। সক্রেটিস বুঝলো দার্শনিকের বউ হওয়ার চেয়ে দুর্ভাগ্য একটি মেয়ের জন্য আর কিছুই হতে পারে না। সক্রেটিস করুণা নিয়ে জেন্থিপির দিকে তাকিয়ে রইল। দার্শনিকরা বউয়ের জন্য করুণা নিয়ে তাকিয়ে থাকতেই পারে, আর কিছুই পারে না। চারিদিকে প্লেগ আর ঘরে ঘরে মৃত্যু যন্ত্রণা মাঝে সক্রেটিস আর জেন্থিপির একটু ভালো সময় কাটলো। তুমি যা চাও তা না পেলে কষ্ট পাও, যেটি চাও না সেটি পেলেও কষ্ট পাও, যেটি চাও সেটি পেলেও কষ্ট, কারণ চিরকাল রাখতে পারবে না। তাই যত সমস্যা সব তোমার ভেতরেই, সক্রেটিস। প্যারিক্লিস রাত দিন মানুষের বাড়ি বাড়ি ঘুরছেন। এক সন্ধ্যায় পিরাউস বন্দরের পাশের কয়েকটা বাড়িতে প্লেগের রোগী দেখে বাড়ি ফিরলেন প্যারিক্লিস। মনে হচ্ছে তার গা গরম গরম লাগছে, মাথাটা ধরছে। আসপাসিয়াকে কিছুই বললেন না, শুধু বললেন রাতে খেতে ইচ্ছা করছে না। আসপাসিয়া জোর করলো না। গভীর রাতে ঘুম ভেঙে গেল আসপাসিয়ার। কে যেন কোকাচ্ছে, অস্ফুট একটি গোঙানি। অন্ধকারে প্যারিক্লিসকে ছুতেই ভিঙি খেলো আসপাসিয়া। প্যারিক্লিসের গা জ্বরে পুড়ে যাচ্ছে, মাথায় হাত দেওয়া যাচ্ছে না, সে প্রায় অচেতন, জ্বরের ঘোরে প্রলাপ বকছে। আসপাসিয়া তাকে ধাক্কা দিল। প্যারিক্লিস চোখ খুলতে পারছে না, চোখ জ্বলছে, তীব্রভাবে জ্বলছে। আসপাসিয়া চিৎকার করে উঠল, প্লেগ ধরেছে প্যারিক্লিসকে। আসপাসিয়া প্যারিক্লিসকে মরতে দেবে না, তাকে বাঁচাতেই হবে। সে সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল। কাছের মানুষজন, দাস দাসী সব উঠে পড়ে লাগলো। যে যা বলে আসপাসিয়া সেটিই করতে শুরু করলো। ঝাড়ফুঁক চলছে, দেবীর কাছে পশু বলি দেওয়া হচ্ছে, বিকাল সকাল সব সময় চলছে নানান মানত। কেউ বলে অ্যাথেন্সের বাতাস খারাপ হয়ে গেছে। বাতাস দূরে রাখতে আসপাসিয়া সবসময় দরজা জানালা বন্ধ রাখে। আসপাসিয়া সারা জীবন নিজেকে বিজ্ঞানের মানুষ মনে করেছে। আজে বাজে কুসংস্কার সে মানে না, কিন্তু এবার আর পারছে না। প্যারিক্লিস চলে গেলে তার জীবনের আলো নিভে যাবে। অ্যাথেন্সে সবাই তাকে শত্রু, শুধু প্যারিক্লিস তাকে আগলে রেখেছেন। প্যারিক্লিস না থাকলে সে অ্যাথেন্স থাকতেই পারবে না। তার প্রাণ চেষ্টা করছে প্যারিক্লিসকে ভালো করতে। অ্যাথেন্সের দূর দূরান্ত থেকে ওঝা আনা হচ্ছে, নানান টুকটাক চলছে, কিন্তু ভালো হচ্ছে না প্যারিক্লিস, মারাও যাচ্ছেন না। প্যারিক্লিসের কাছে মনে হচ্ছে তিনি প্রতিদিন একটু একটু করে মারা যাচ্ছেন, একটু একটু করে শক্তি শেষ হয়ে যাচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে শীতকাল প্রায়ই বৃষ্টি হয়। প্যারিক্লিসের খুব ইচ্ছা করে বৃষ্টির আঁচে দাঁড়িয়ে অ্যাথেন্সকে দেখতে, কিন্তু সেটি হবে না। ঘরের দরজা জানালা বন্ধ, আশপাশে কিছুতেই দরজা খুলবে না। দলে দলে মানুষ আসছে প্যারিক্লিসকে দেখতে। সক্রেটিসও এসেছে, তার সাথে কথা বলে আশপাশের সিদ্ধান্ত নিল কস দ্বীপে বড় চিকিৎসক, যিনি চিকিৎসা শাস্ত্র নতুন করে লিখেছেন, সেই ডাক্তার হিপোক্রাটিসকে আনতে বিশেষ দূত পাঠাবে। আসপাশিয়ার দূত জাহাজ নিয়ে গেল কস দ্বীপে। অনেকগুলো তাগড়া জোয়ান নাবিক, তারা ঝড়ের বেগে জাহাজ চালিয়ে যাচ্ছে, সাথে অনেক উপহার। আসপাশিয়ার আদেশ যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার সাহেবকে নিয়ে ফিরতে হবে। কস দ্বীপে হাজার হাজার জাহাজ পৌঁছাতে অন্তত 10 দিন লাগবে, যেতে আসতে 20 দিন। ততদিন প্যারিক্লিস বাঁচবে কিনা কেউ জানে না। ডাক্তার হিপোক্রেটিস আগেই খবর পেয়েছিল, তিনি জানতেন অ্যাথেন্সে এরকম কিছু একটা হবে, একটি বড় মহামারী আসবে অ্যাথেন্সে। তিনি অ্যাথেন্সে দেখেছিল জায়গায় জায়গায় খুব নোংরা আবর্জনা, জীবাণু কিলবিল করছে, সাধারণ মানুষ না ধুয়ে জিনিসপত্র খাচ্ছে, কারো কোনো সচেতনতা নেই। প্যারিক্লিস ব্যস্ত ছিলেন নগর সুন্দর করতে, কিন্তু দেয়ালের বাইরেই সাধারণ মানুষ যে নোংরা বস্তিতে থাকছে সেটি নিয়ে কেউ ভাবেনি। অ্যাথেন্সের উপহার দেখে ডাক্তার বললেন, কেউ স্পর্শ করবে না, আলাদা করে ওই দূরে রাখো, এগুলো এক্ষুনি আগুনে জ্বালিয়ে দাও। অ্যাথেন্সের দূত তো ভীষণ অবাক, একই কথা, ডাক্তার সাহেব তাদের অপমান করছেন, অ্যাথেন্সের উপহার নেবেন না, তাই বলে আগুনে পুড়িয়ে দেবেন? দামি দামি জিনিসগুলো আগুনে ঝলসে যাচ্ছে তাদের চোখের সামনে। ডাক্তার বললেন, অতিথিরা কষ্ট পেলেন? দূতেরা কোনো কথা বলতে পারছে না, ভ্যাবলার মতো তাকিয়ে আছে। ডাক্তার স্মিত হাসি দিয়ে বললেন, যা করলাম সবার ভালোর জন্য করলাম। অ্যাথেন্সের আকাশে বাতাসে এখন জীবাণু, জীবাণুগুলো তো উপহার বোঝে না, তারা উপহারের মধ্যেও ঢুকে পড়ে। এরপর দাসদের ডেকে বললেন, শোনো, অতিথিদের জামাকাপড় পুড়িয়ে দাও, তাদের গোসলখানায় নিয়ে যাও, নগ্ন হয়ে আগুন গরম পানিতে গোসল দাও। এরপর ডাক্তার অতিথিদের বললেন, আপনাদের জাহাজটা চলে যেতে হবে এখনই। দূতরা বাকরুদ্ধ, এই উন্মাদ ডাক্তার আর কি করবে? একজন ভয়ে ভয়ে বলল, আপনি যাবেন না অ্যাথেন্সে? তাহলে আর ন্যাংটা গোসল করে লাভ কি? ডাক্তার হো হো করে হেসে উঠলেন, বললেন, আমি চিকিৎসক, মানুষের জীবন বাঁচানোর ডাক এলে আমি বসে থাকতে পারি না, আমাকে যেতেই হবে, আমি অবশ্যই যাব, তবে আপনাদের জাহাজে নয়, আমি আমার নিজের জাহাজে যাব।
দূত হাত জোর করে বলল, আপনার অনেক দয়া ডাক্তারবাবু, এখন আর একটু মেহেরবানি করেন, আজ যাত্রা করেন, প্যারিক্লিস সাহেবকে বাঁচাতে হবে। ডাক্তার বললেন, যথা শীঘ্রই যাব, কিন্তু আজ নয়। খালি হাতে গিয়ে কোনো কাজ হবে না, কিছু ওষুধপত্র নিতে হবে, সেটির জোগাড় যন্ত্র আছে, দিন দুয়েক সময় লাগবে, পরশু উষালগ্নে যাত্রা। আপনাদের জাহাজ এক্ষুনি আমার কসদ্বীপ থেকে চলে যেতে বলুন, বলে দিন আমার বিধান হচ্ছে অ্যাথেন্সে 4 দিনকে যত ময়লা আবর্জনা আছে সব পুড়িয়ে ফেলতে, কোনোখানে যেন কোনো পচা গন্ধময় কিছু না থাকে, যে ঘরে প্লেগ হয়েছে তার জামা কাপড়ও যেন পুড়িয়ে ফেলে, সব কিছু অগ্নি দেবতাকে দিয়ে দাও, প্লেগ আপনা আপনি চলে যাবে, আপনারা গোসলে যান, আপনাদের গা ভর্তি প্লেগের জীবাণু, যত দেরি করবেন আমার দ্বীপ তত দূষিত হবে। ডাক্তার সাহেব দেরি করেননি, তিনি সময় মতোই তার জাহাজ ভাসিয়ে দিয়েছেন এজিয়ান সাগরে। একটি খবর এসেছে, অ্যাথেন্সে শত্রু স্পার্টা জেনে গেছে যে প্যারিক্লিসের চিকিৎসা করতে ডাক্তার সাহেব অ্যাথেন্সে যাচ্ছেন। ডাক্তার যাতে পৌঁছাতে না পারেন সেজন্য স্পার্টার সেনারা নাকি যে কোনো সময় ডাক্তারের জাহাজ আক্রমণ করতে পারে। ডাক্তার বিশ্বাস করেন না, যারা গ্রিসে এখন খারাপ লোক নেই যে তার ক্ষতি করতে পারে, তাও সাবধান হওয়া দরকার। হিপোক্রেটিসের জাহাজখানা হলো একটি ভাসমান হাসপাতাল। এই জাহাজে কি নেই, নানান ওষুধি গাছপালা, লতাপাতা, কাটা ছেঁড়ার যন্ত্রপাতি নিয়ে সে এক মহা কারবার। দূর থেকে এই এক নজরেই বলে দেওয়া যায় ওটি হিপোক্রেটিসের জাহাজ। জাহাজে আলো ঝলমল করছে, বেশ জাঁকজমক আছে, জাহাজে পতাকাও আছে, পতাকার স্বাস্থ্যের দেবতা এসক্লিপিয়াসের প্রতীক সাপের চিত্র আঁকা। তিনি এখন সারা দুনিয়ার 1 নম্বর ডাক্তার। এক নগর থেকে অন্য নগরে গেলে তাকে বরণ করতে অনেক লোক হাজির হয়। নাবিকেরা ভয় পাচ্ছে, স্পার্টা সেনারা হানা দিতে পারে। পতাকা নামিয়ে ফেলা দরকার, শুধু শুধু বিপদ ঘাড়ে আনার দরকার কি? ডাক্তার বললেন, ঠিক আছে, তোমরা যদি ভাবো একটি পতাকা নামালে তোমরা বাঁচতে পারবে, তো পতাকা আর কাজ কি, নামিয়ে ফেলো। পতাকা নামালো, কিন্তু বিপদ দূর হলো না, স্পার্টা সেনা আসেনি, জাহাজ আটকে গেল অন্য কারণে। সাগরে হঠাৎ শুরু হলো উল্টা বাতাস, জাহাজ উল্টো দিকে যেতে যাচ্ছে, নাবিকরা অনেক চেষ্টা আটকে রাখছে, তাই জাহাজ নড়ছে না, দিনের পর দিন যাচ্ছে, জাহাজ এগোচ্ছে না। এর মানে দেবতা মহা ক্ষিপ্ত হয়েছেন। অ্যাথেন্সে প্লেগ তো দিয়েছেনই, এখন ডাক্তার সাহেব যাতে সেখানে পৌঁছাতে না পারেন সেজন্য জাহাজ আটকে রেখেছেন মাঝ সাগরে। সাগরের দেবতা খেপেছে, প্লেগের দেবতা খেপেছে, এই প্লেগ অ্যাথেন্সকে নিঃস্ব না করে যাবে না। জাহাজে বসেই নাবিকরা দেবতা অ্যাপোলো আর তার ছেলে স্বাস্থ্যের দেবতা এসক্লিপিয়াসের উদ্দেশ্যে বলি দিল, তাও কিছু হলো না। অ্যাথেন্সকে দেবতারা ভালোই শাস্তি দিচ্ছেন, প্যারিক্লিসের শেষ দিন না দেখে তারা ছাড়বেন না। এজিয়ান সাগরের মাঝে দিনের পর দিন দাঁড়িয়ে আছে হিপোক্রেটিসের জাহাজ। দিন যাচ্ছে আর একটু একটু করে শক্তি কমছে প্যারিক্লিসের, তিনি এখন উঠেও দাঁড়াতে পারছেন না, শুয়ে শুয়ে অন্ধকারে চোখ বুজে অ্যাথেন্সের কথা ভাবেন। কয়েক মাস হয়ে যাচ্ছে তিনি শয্যাশায়ী, কিন্তু এখন যেন বেশি ক্লান্ত লাগে, মাথা কাজ করে না, বারবার পায়খানা করতে করতে তার শরীরের আর কিচ্ছু বাকি নেই। তিনি অ্যাথেন্সের সবচেয়ে লম্বা মানুষ, এখন মনে হয় তিনি প্রতিদিন ছোট হয়ে যাচ্ছেন, মুখ চুপসে গেছে, চোখের দীপ্তি হারিয়ে গেছে। আশপাশে মিনিটে মিনিটে ডাক্তারের খবর নিচ্ছে, না, হিপোক্রেটিস এখনও পৌঁছাননি, তার জাহাজ আসেনি। দিন ফুরিয়ে যাচ্ছে প্যারিক্লিসের, ডাক্তার আসছে না, ঝাড় ফুঁকে কাজ হচ্ছে না। সারাদিন ঘুমের মতো পড়ে থাকেন প্যারিক্লিস, ঘুম আসে না, চোখ জ্বলে। এর মধ্যেই অ্যাথেন্সে খবর নেন, একজন এসে প্রতিদিন সকাল সন্ধ্যায় তাকে সব খবর শুনিয়ে যায়। কোনো ভালো খবর নেই, হাজার হাজার মানুষ মরছে, গোরস্থানে তিল ধারণেরও জায়গা নেই, লাশ নিয়ে ভয়ঙ্কর বিপদ, সৎকারের মানুষ নেই। যেসব দাস সৎকার করত ভয়ে তাদের অনেকেই পালিয়ে গেছে, কয়েকজন দাস পালাতে গিয়ে ধরা পড়েছে, তাদের বিচার হচ্ছে। সারা শহরে একটি লাশ গন্ধ, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এগুলোই হলো খবর, প্রতিদিন একই খবর, একই বিষয়। সক্রেটিস মাঝে মাঝে আসে প্যারিক্লিসকে দেখতে, আশপাশের সাথে প্লেগ নিয়ে কথা বলতে। অ্যাথেন্সের অল্প কিছু যুবকের একজন সক্রেটিস, যে এখনও প্লেগে আক্রান্ত হয়নি। সফোক্লিস আসেননি একবারও, তিনি উল্টা প্যারিক্লিসকে ইদিপাসের সাথে তুলনা করে বিশ্রী আক্রমণ করে নাটকে লিখেছেন। নাটকের নাম রাজা ইদিপাস। আশপাশে ভাবছে সফোক্লিসকে কতবার নিজের হাতে পুরস্কার দিয়েছেন প্যারিক্লিস, আর সেই সফোক্লিস বিপদের দিনে প্যারিক্লিসকে এমন আক্রমণ করে নাটক লিখলেন। কবিরা তো মহৎ হওয়ার কথা, তাহলে কবি এমন করছেন কেন? বিপদে বন্ধু না হয়ে শত্রু হলে তিনি কেমন কবি?
প্যারিক্লিসের অসুস্থতা 6 মাস হয়ে গেল। প্লেগ ধরার পর এতদিন কেউ বেঁচে রয়েছে এমন শোনা যায়নি। তিনি যে কিভাবে টিকে আছেন সেটি এক রহস্য। এই যাত্রায় বেঁচে যেতেও পারেন প্যারিক্লিস। সবাই আশায় বুক বাঁধছে। প্যারিক্লিস নিজেও ভাবছেন, সত্যি কি প্লেগকে হারিয়ে দিলেন? জীবনে অনেক কিছুতেই তিনি জিতেছেন, প্লেগের সাথে জিততেও অস্বাভাবিক নয়। আজ সকাল থেকে তার বেশ চাঙ্গা লাগছে, মনে হচ্ছে হাতে পায়ে শক্তি ফিরে এসেছে। মাথা ধরাও নেই, বুকের ধরপড়ানি কমে গেছে। হঠাৎই যেন মনটা ফুরফুর লাগছে। তিনি একটু পর পর আশপাশকে ডাকছেন, কারণে অকারণে ডাকছেন। হাত ধরে বলছেন, তুমি তাহলে খেলা দেখিয়ে দিলে, আমাকে ভালো করেই তুললে। আমার এই নতুন জীবনে তোমার ভালোবাসার দান। আশপাশে লজ্জা পাচ্ছে। প্যারিক্লিস সবার সামনে কেমন করে বলছে। অনেক দিন পর তার গলায় লজ্জা রং ফুটে উঠল। অনেক দিন পর আজ প্যারিক্লিস বিছানা ছেড়ে উঠলেন। দরজা বন্ধ ফাঁকা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করছেন। অ্যাথেন্সকে দেখতে ইচ্ছা করছে, এতদিন সামনের জিনিসও দেখতে পাচ্ছিলেন না। এখন মনে হচ্ছে চোখের দৃষ্টি ফিরে এসেছে, তিনি ভালো হয়ে যাচ্ছেন। শুধু মাঝে মাঝে একটু তন্দ্রার মতো আসছে। ঘুম ঘুম ভাব হলেই বারবার শিল্পী বন্ধু ফিডিয়াসের কথা মনে পড়ছে। ফিডিয়াসকে যেন দেখতে পাচ্ছেন, মনে হয় শিল্পী যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। কি বলতে চায় শিল্পীর? সে তো মারা গেছে অনেক দিন হলো। এক সময় তার জন্য প্যারিক্লিস প্রতিদিন কাঁদতেন, কিন্তু বেশ কিছুদিন তার কথা মনেই আসেনি। আজ হঠাৎ শিল্পীর মুখটা বারবার ভেসে উঠছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, দুই পাহাড়ের ফাঁকা দিয়ে ডুবছে সূর্য। আজকে সূর্য বুঝি একটু বেশিই লাল, একেবারে রক্তমাখা লাল। প্যারিক্লিস দরজার ফাঁকা দিয়ে সূর্যাস্ত দেখছেন। রক্তমাখা সূর্যটা ডুবি ডুবি করেও ডুবছে না, যেন থেমে আছে, যেন কিছু বলতে চাইছে, বলা হচ্ছে না দেখে ডুবতে পারছে না। সূর্যাস্ত দেখতে দেখতে কখন যেন প্যারিক্লিসের ঘুম ঘুম এসে গেছে। ঘুমের ঘরে তিনি বিড়বিড় করছেন, কার সাথে যেন কথা বলছেন। তিনি দেখতে পাচ্ছেন তার বন্ধুরা তাকে ডাকছে। শিল্পী ফিডিয়াস, গায়ক ডেমন, নাট্যকার এস্কিলাস, গুরু সবাই তাকে ডাকছে। তারা একসাথে হাত তুলে ডাকছে। প্যারিক্লিস সাড়া দিতে চাইছেন, কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছে না। কে যেন গলাটা চেপে ধরেছে, হাঁসফাঁস লাগছে, নিঃশ্বাস নিতে পারছে না। তিনি চোখ খুলতে চাইছেন কিন্তু খুলতে পারছে না। অনেক চেষ্টায় পিট পিট করে চোখ খুলেন, কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না। কেন? চারিদিকে আধার, ভয়াবহ আধার। জগতের সকল আলো নিভে গেছে। এত আধার কেন? ভীষণ ভয় লাগছে। আবার চিৎকার করতে চাচ্ছেন, কিন্তু স্বর বের হচ্ছে না। প্রাণপণ চেষ্টা করছেন আশপাশে ডাকতে, কিন্তু ডাকতে পারছে না, কিচ্ছু করতে পারছে না। শুধু অনেকের ডাক শুনতে পাচ্ছেন, সবাই তাকে ডাকছে। অজানা এক সুদূরের দিকে ডাকছে। কে ডাকছে? কেন ডাকছে? এটি কি মৃত্যুর ডাক? হঠাৎ তীব্র ব্যথা শুরু হলো বুকে। তার বুক ফেটে যাচ্ছে। জোরে জোরে শব্দ করে বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করলেন। নিঃশ্বাসের শব্দ পেয়ে ছুটে এলো আশপাশিয়া। অবস্থা দেখে হাউমাউ করে প্যারিক্লিসকে জড়িয়ে ধরলো। ধরতে প্যারিক্লিসের গলার স্বর ফিরে এলো। অনেক কষ্টে আঙ্গুল তুলে দেখাচ্ছেন, ওই যে পার্থনন, ওই যে অ্যাথিনার মূর্তি। দেবী অ্যাথিনায় হাসছেন। এখনও দেবী ঝলমল করছে, এখনও অ্যাথেন্স ঝলমল করছে। আমি এমন অ্যাথেন্স দেখতে দেখতেই মরতে চেয়েছিলাম। হঠাৎ চোখ বন্ধ হয়ে গেল। চোখ কি খুলবে না? একটু পর স্ফুট স্বরে আবার বললেন, ফিডিয়াস, ওই যে শিল্পী ফিডিয়াস, ফিডিয়াস ডাকছে, আমাকে ডাকছে, পাতালপুরি থেকে ডাকছে। আশপাশে বুঝলো আর বেশি সময় নেই। সে প্যারিক্লিসের মাথাটা কোলে নিয়ে বসলো। চারপাশে অনেক মানুষ, সবাই কাঁদছে। অ্যাথেন্সের 1 নম্বর নাগরিক চলে যাচ্ছেন। তার স্বপ্নের অ্যাথেন্স ছেড়ে চিরতরে চলে যাচ্ছেন। পৃথিবীর নিকষ কালো অন্ধকার গহ্বরে ঢুকে যাচ্ছেন স্বপ্ন পুরুষ প্যারিক্লিস। আশপাশের চোখ থেকে দুফোঁটা পানি পড়ল প্যারিক্লিসের কপালে। প্যারিক্লিস আশপাশের হাতটা চেপে ধরলেন, তার চোখে পার্থনয়নের দিকে। চোখের জ্যোতি স্পষ্ট। হঠাৎ বলে উঠলেন, আসপাসিয়া, হোমারের সেই লাইনগুলো একবার বলবে? মরণ নিয়ে লেখা কথাগুলো। আসপাসিয়া কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সবখানে মরছে মানুষ, লাশগুলো করে আছে চুপ। মরণ বল না রে, কত রকম তোর রূপ, সামনে পেছনে ডানে বায়ে যেদিক পানে চাই, আসছে মরণ, চোরা গালি দিয়ে বাঁচার উপায় নাই। প্যারিক্লিসও তার সাথে বলছেন, সবখানে মরছে মানুষ, লাশগুলো করে আছে চুপ, আসছে মরণ, চোরাগুলি দিয়ে বাঁচার উপায় নাই। প্যারিক্লিস চোখ বুঝল, দূরের আলো ছায়ে একটি পাখি কাঁদছে। ঝরঝর বৃষ্টি নেমেছে। মহাকালের করুণতম সুরে সন্ধ্যার বাতাস বলছে, আসছে মরণ, চোরাগলি দিয়ে বাঁচার উপায় নাই। অ্যাথেন্সের 1 নম্বর নাগরিককে কেড়ে নিল ভয়ঙ্কর প্লেগ। নিভে গেল অ্যাথেন্সের স্বপ্ন। গণতন্ত্র হারালো তার প্রধান মানুষ। ঠিক তখনই দূত এসে খবর দিল, চিকিৎসক
হিপোক্রাটিস এসে গেছেন। ডাক্তার শুধু চেয়ে চেয়ে দেখলেন তার চোখের সামনে দিয়ে প্যারিক্লিসের লাশ সৎকারের জন্য নিয়ে যাচ্ছে।